কি সবকিছু ঠিকঠাক আছে আজকে? দেখো তো সবকিছু ঠিকঠাক কিনা। দেখো সবকিছু ওকে আছে কিনা। ওকে, সো আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, রাইট? সো চ্যাপ্টারটা বেশ সিরিয়াস, কিন্তু সিরিয়াস হলেও এখানে কোশ্চেন প্যাটার্নে একটু মানে ব্যাপার স্যাপার আছে। ওই ব্যাপার স্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো শুরুতে। মানে শুরুতে বলবো যে কই থেকে কীরকম কোশ্চেন আসে, তারপর হচ্ছে আমরা পড়ানো শুরু করবো, বুঝছো? শুরুতে বলবো কই থেকে কীরকম কোশ্চেন আসে, তারপর আমরা পড়ানো শুরু করব। তো সব ওকে? আমি আমার সামনে ডাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ সব নেটটি ওকে আছে, সব কিছুই ওকে দেখাচ্ছে। ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। হুম, তোমাদের কমেন্ট এখন আমার চোখের সামনে আছে, এই জন্য বেশি দূর তাকাতে হয় না। এই যে দেখো কমেন্টস, তোমাদের সব হালচাল আছে এখানে, বুঝছো? যাই হোক, সো আজকে শুরুতে একটু হালচাল দেখাবো আর কি। ওকে, সো আমাদের প্রথম যে আমাদের চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা পড়তে হবে। আচ্ছা, সো নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক আছে? এগুলা হচ্ছে সেই টপিকগুলো যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। বলের সংজ্ঞামূলক ধারণা, বলের দ্বিতীয় সূত্র এবং বলের সূত্রগুলোর মধ্যে সম্পর্ক। বেসিক্যালি আজকের ক্লাসে আমরা মেনলি প্রথম তিনটা টপিক একটু কভার করব। এরপরে পরবর্তী টপিকগুলো আসবে। নিউটনের বলের সূত্রের ব্যবহার আছে, এই সূত্রগুলোর ব্যবহার থেকে অনেক কোশ্চেন আসে। এখান থেকে আসলে অনুধাবনমূলক আসে। আমি যদি একটু দাগাই দিই, এখান থেকে অনুধাবনমূলকগুলো বেশি আসে, অনুধাবন এবং এমসিকিউ। হ্যাঁ, অনুধাবন প্লাস এমসিকিউ। আর উপরের অংশ থেকে ম্যাথস আসে অনেক বেশি, যেটা আমরা ক্লাসে আজকে দেখাবো। এরপরে নিউটনের বলের সূত্রের সীমাবদ্ধতা, এটা মিললে খুব একটা আসে না, কিন্তু এখানে হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে, যেরকম নিউটনের গতির তৃতীয় সূত্রের ব্যবহার ও ভরবেগের নিত্যতা। এটা যে কোনো টাইপের প্রশ্নের জন্য, এমসিকিউ, সিকিউ, তারপরে অ্যাডমিশন টেস্ট, যে কোনো টাইপের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপর জড়তার ভ্রামক এবং কৌণিক ভরবেগ। জড়তার ভ্রামকটা মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ। হ্যাঁ, এখান থেকে অনেক কিছুই আসে, কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা আছে, এবং এরপরে আছে হচ্ছে তোমার টর্ক জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ। ঠিক আছে, আর আছে হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র, কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল, ধারণা ব্যবহার। আমি বলি আমার পোর্শনে, আমার অংশটুকুতে এতটুকু থাকবে, বাদ বাকি এই পোর্শনগুলো অপার ক্লাস নিবে, বুঝছো? তোমাদের অপার ভাইয়া ক্লাস নিবে, এবং আমার পোর্শন হচ্ছে অর্ধেক। তুমি যদি লঞ্চিং লাইভে যারা যারা ছিল তারা জানো যে কে কোন চ্যাপ্টারে কয়টা করে ক্লাস নিব। আমার ভাগে পড়েছে হচ্ছে রৈখিক পার্টটা, তোমাদের অপারের ভাইয়ার ভাগে পড়েছে হচ্ছে কৌণিক পার্টটা। ঠিক আছে, দুইজন মিলে আমরা এই চ্যাপ্টারটা নিব। ওকে, সো আমি যদি 2019 সাল পর্যন্ত অ্যানালাইসিস চার্টটা দেখি যে কীরকম সিকিউ আসছে আসলে 2019 সাল পর্যন্ত ফর এইচএসসি সিকিউ, নট এমসিকিউ, জাস্ট সিকিউ। তুমি খেয়াল করলে দেখবা যে কয়েকটা টপিক আছে যেখান থেকে কোনো তোমার সিকিউ খুবই কম আসছে। তার মধ্যে যে দেখো, এই যে এখানে একটা আসছিল 2019 সালে, কোন টপিক থেকে? সংঘর্ষ থেকে। বাদ বাকি টপিকগুলো দেখো, তোমার উপরের দিকের যে টপিকগুলো, নিউটনের বলের সূত্রের মধ্যে সম্পর্ক, 17তে একটা আসছে, 18তে একটা আসছে, বেশি আসে নাই। হ্যাঁ, কিন্তু তোমার এখানে দেখো আরও আছে, আরও ব্যাপার স্যাপার আছে। যে নিচের দিকের গুলা খেয়াল করো, নিচের দিকের নাম্বারগুলো জাস্ট খেয়াল করো, 2, 5, মানে এই যে টপিকটা কৌণিক রাশিমালা, স্মরণ বেগ, ত্বরণ, ভরবেগ, গতিশক্তি, এখান থেকে তোমার দেখো 2, 5, 3, তার মানে অলরেডি 10 বার কিন্তু কোশ্চেন আসছে। হ্যাঁ, অলরেডি 10 বার কোশ্চেন আসছে কিন্তু। এই যে এটা কিন্তু অপার ভাইয়া নিবে। তোমাদের টর্কের 2বার আসছে। রাস্তার ব্যাংকিং, নিচের লাইনটা দেখা যাচ্ছে একেবারে, হ্যাঁ দেখা যাচ্ছে। রাস্তার ব্যাংকিং যেটা, এটা মোস্ট হট টপিক। এখানেও দেখো 6, 7 বার প্রশ্ন আসছে 19 পর্যন্ত। 20 সালে তো পরীক্ষা হয় নাই, 21-এর ডাটাটা এখনো রাখি নাই, কিন্তু 21-এর মজার বিষয় কি জানো? 21-এর মজার বিষয়টা হচ্ছে 21-এ আমরা যা যা পড়াইছি তাই আসছে। ইভেন সরাসরি এগুলার বোর্ড প্রশ্ন একদম হুবহু ডাটা চেঞ্জ না করেও তুলে দিচ্ছিল 21-এ।
এমনও হয়েছে। সো 21-এর ট্রেন্ডটা সেম, 21-এর ট্রেন্ড চেঞ্জ করে নাই। সো দ্যাটস ওয়াই 21টা নিয়ে আমি বদার করি নেই, 18-19 পর্যন্তই আছে। আর এখানে খেয়াল করলে দেখবা যে অনেকগুলো টপিক, নিচের দিকে টপিকগুলো ঘূর্ণনের টপিকগুলো ফর সিকিউ। এখন আসে এমসিকিউর জন্য কি জাস্ট এগুলোই ইম্পর্টেন্ট, উপরেগুলো ইম্পর্টেন্ট না? এমসিকিউর জন্য পুরো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য পুরো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য পুরো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন বেশি আসে, এখান থেকে এইচএস আসবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে এখান থেকে আবার প্রশ্ন বেশি। অ্যাডমিশনের জন্য এটা বেশি লাগে, ভুরি ভুরি প্রশ্ন আসে এখান থেকে অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, এখান থেকে যে আসে না তা না, কিন্তু অ্যাডমিশন টেস্টে এখান থেকে আবার বেশি আসে, বুঝছো? সো ওভারঅল তুমি যদি ভবিষ্যতের কথা চিন্তা করো তাহলে ফুল চ্যাপ্টারটাই তোমাকে হচ্ছে পুরোটাই পড়তে হবে। তুমি যদি কলেজের এক্সামে পরীক্ষা দাও দেখবা কলেজের এক্সামের মধ্যে এখান থেকে বেশি আসছে, কলেজের দেখবা কলেজের এক্সামে ওখান থেকে দেয়, অনেক দিবে। কিন্তু মেইনটা এইচএসসি, যদি আমি সাজেশনের কথাই বলি তাহলে এইচএসসির ক্ষেত্রে সাজেশন হবে এই টপিকগুলো হবে সাজেশন। ঠিক আছে, সো আমরা আমাদের প্রথম যে টপিকটা বলের সংজ্ঞামূলক ধারণা সেটাতে যাই। বলের সংজ্ঞামূলক ধারণা বলতে বল কি সেটা বোঝায়। সো বল কি সেটা বোঝার আগে আরেকটা টপিক বোঝা দরকার, সেটা হচ্ছে জড়তা। জড়তা কি? জড়তা হচ্ছে একটা বস্তু, জড় বস্তুর যে ধর্মটা, একটা বস্তু স্থির থাকলে সে স্থিরই থাকতে চাইবে, সে গতিশীল থাকলে গতিশীলই থাকতে চাইবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে বস্তুর জড়তা। একটা বস্তু স্থির থাকলে স্থির থাকতে চাইবে, গতিশীল থাকলে গতিশীলই থাকতে চাইবে, সে অন্য কোনো স্টেটে যাইতে চাইবে না। স্থির থাকলে তার ইচ্ছা হচ্ছে আজীবন সে স্থির থাকবে, এবং গতিশীল থাকলে তার ইচ্ছা হচ্ছে আজীবন সে গতিশীল থাকবে। এখানে একটা দেখো, ছোট্ট একটা এক্সপেরিমেন্টের কথা দেখা হয়েছে। এখানে তোমার হচ্ছে একটা গ্লাস আছে এবং গ্লাসের উপরে একটা ছোট্ট, এই এক্সপেরিমেন্টটা তুমি বাসায় বসে নিজেরাও করতে পারবা। গ্লাস আছে, গ্লাসের উপর ছোট্ট একটা তোমার হচ্ছে কাগজ রাখা আছে কার্ডের মতো, তারপর একটা কয়েন রাখা আছে। এখন এই তোমার হচ্ছে কাগজটাকে যদি জোরে সজোরে টোকা দেওয়া হয়, কার্ডটাকে যদি সজোরে টোকা দেওয়া হয়, তাহলে কি হবে জানো? কি হবে? কার্ডটাকে সজোরে টোকা দিলে দেখো কার্ডটা এইদিকে চলে আসবে, কিন্তু এই যে কয়েনটা খেয়াল করো, কয়েনটা কিন্তু নিচে নামছে, কয়েনটা নিচে নেমে গেছে, কয়েনটা এদিকে যায় নাই, দেখো আমাদের মানে কার্ড টোকা মারছো, কার্ডের কি উচিত ছিল? কয়েনটাকে নিয়ে চলে যাওয়া, কিন্তু না, কার্ড চলে গেছে, কয়েন তার জায়গাতে থাকতে চাইছে, কয়েন থাকতে চাইছে এই জায়গাতে, কয়েন তার এই জায়গাটাতেই থাকতে চাইছে। কিন্তু গ্র্যাভিটি কি করে? গ্র্যাভিটি তো তাকে একটা পুল দিবেই, এই গ্র্যাভিটির পুলের কারণে সে হচ্ছে নিচে নামা শুরু করছে, গ্র্যাভিটির পুলের কারণে, বুঝছো? গ্র্যাভিটি না থাকলে সে ওখানেই থাকতো, গ্র্যাভিটির পুলের কারণে সে নিচে নামা শুরু করছে। আর এই যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে কি বলা যায়, সেটা বলা যায় কয়েনের জড়তা। এই কয়েনটার জড়তা আছে, এই জড়তাটাকে স্থির থাকার প্রবণতা, দ্যাটস ইট। সো একটা বস্তু স্থির থাকলে স্থির থাকার প্রবণতা, এবং গতিশীল থাকলে একই বেগে সমদ্রুতিতে সরল পথে থাকার প্রবণতাকে হচ্ছে জড়তা বলা হচ্ছে। সো জড়তা কিভাবে পরিমাপ করা যায়? জড়তা পরিমাপের ক্ষেত্রে সরাসরি কোনো রাশি নাই, জড়তার নিজস্ব কোনো এককও নাই যে আমি পরিমাপ করলাম যে জড়তার একক হচ্ছে এটা, বা জড়তা হচ্ছে অমুকের জড়তা তমুক, ওরকম কিছু না। কিন্তু জড়তা বোঝা যায়, জড়তা ফিল করা যায় ভরের মাধ্যমে। জড়তা সমানুপাতিক হচ্ছে ভর, জড়তা সমানুপাতিক ভর। একটা বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। ধরো তোমরা দুইজন বন্ধু আছো, তার মধ্যে একজনের ভর হচ্ছে 60 কেজি, একজনের ভর হচ্ছে 100 কেজি। কার জড়তা বেশি হবে? 100 কেজির তোমার ওই দোস্তের জড়তা বেশি হবে। জড়তা বলতে কেউ এসে ওরা যদি টোকা দেয় সে সহজে নড়বে না 100 কেজি, কিন্তু তোমার যদি এসে টোকা দেয় তুমি 60 কেজি, তুমি একটু সহজে নড়বা আর কি, তুলনামূলক সহজে নড়বা, দ্যাটস ইট। মানে সে স্থির থাকলে তাকে নাড়াইতে অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি স্থির থাকলে তোমাকে নাড়ানো তুলনামূলক কঠিন হবে, মানে সোজা হবে। তুমি যেহেতু 60 কেজি, সো তোমার জড়তাটা কম, এই জন্য তোমাকে নাড়ানোটা তুলনামূলক সোজা হবে। সো 100 কেজির ক্ষেত্রে একটু কঠিন হবে, দ্যাটস ইট। জড়তা সমানুপাতিক ভর। তবে এখানে একটা কথা আছে, এই কথাটা একটু এক্সট্রা লিখে নাও, সেটা হচ্ছে এটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে জড়তা সমানুপাতিক হচ্ছে ভর। হ্যাঁ, স্থির বস্তুর জন্য জড়তা সমানুপাতিক হচ্ছে ভর, স্থির বস্তুর জন্য জড়তা সমানুপাতিক হচ্ছে ভর। এখন কথাগুলা আর একটু ভালো মতো লেখা দরকার, সো নোট ওপেন করো। আমরা হচ্ছে
এখানে একটু কথা একটু লিখবো। আরো কিছু কথা লিখতে হবে এখানে। নোট ওপেন করো। লেখো, জড়তা দুই প্রকারের। একটা হচ্ছে স্থিতি জড়তা, এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাটা কি জিনিস? স্থিতি মানে স্থিতিশীল থাকার প্রবণতা। একটা বস্তু স্থির আছে, স্থির থাকারই প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা। আর গতি জড়তা কি জিনিস? একটা বস্তু গতিশীল আছে, গতিশীল থাকারই প্রবণতা হচ্ছে গতি জড়তা। গতিশীলটা কেমনে? সে যে বেগে ছিল, যে ডাইরেকশনে ছিল, সেম বেগে সেম ডাইরেকশনেই সে যেতে চাইবে। আচ্ছা, সো স্থিতি জড়তা সমানুপাতিক হচ্ছে ভর। স্থিতি জড়তা ভরের সমানুপাতিক, কিন্তু গতি জড়তা সমানুপাতিক হচ্ছে ভরবেগ। গতি জড়তা আবার ভরবেগের সমানুপাতিক, দুইটা কিন্তু আলাদা। স্থিতি জড়তা সমানুপাতিক ভর, গতি জড়তা ভরবেগের সমানুপাতিক। ঠিক আছে, একটু পোল দিয়ে তোমাদের সাথে একটু খেলি নাকি? এক কাজ করি, দাঁড়াও। ধরো যে দুইটা ব্যাটা আছে, একটা ব্যাটা হচ্ছে এ এবং আরেকটা ব্যাটা হচ্ছে বি। এ ব্যাটার ভর হচ্ছে 40 কেজি, বি ব্যাটার ভর হচ্ছে 50 কেজি। প্রথম কোশ্চেন হচ্ছে কার কার হচ্ছে তোমার স্থিতি জড়তা বেশি, এ নাকি বি? আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, বাংলিশ প্রশ্ন টাইপ করছি। হ্যাঁ, অ্যাক্টিভেট করে দিয়েছি। কার স্থিতি জড়তা বেশি, এ নাকি বি? দ্রুত অ্যান্সার দাও। তোমাদের অ্যান্সার দেওয়া শুরু হয়ে গেছে। সবার অ্যান্সার দিতে হবে দ্রুত, যতজন আছো দ্রুত অ্যান্সার দিবা। এ এর ভর 40 কেজি, বি এর ভর 50 কেজি, কার স্থিতি জড়তা বেশি? $543 জন ভিউয়ার আছে, এত কম পার্টিসিপেশন হলে হবে না কিন্তু। সো 95% বলেছে, ঠিক বলেছে। 95%-এর অ্যান্সার ঠিক হয়েছে। 95%-এর অ্যান্সার ঠিক হয়েছে। বাদ বাকি 5% অ্যান্সার ভুল হয়েছে। 95%-এর মধ্যে অ্যান্সার দিয়েছে 315 জন, 17 জন ভুল অ্যান্সার দিয়েছে। দেখো, যার ভর বেশি তার স্থিতি জড়তা বেশি। সো বি এর ভর বেশি, দ্যাটস ওয়াই বি এর স্থিতি জড়তা বেশি। এবার আমরা একটু গতি জড়তা নিয়ে খেলবো, ঠিক আছে? গতি জড়তা নিয়ে খেলবো, এটাও আমি পোল দিব। সো ধরো এ ব্যক্তি এবং বি ব্যক্তি আগের মতোই ভর সেম, 40 কেজি 50 কেজি। এ ব্যক্তির বেগ হচ্ছে হলো 3 মিটার পার সেকেন্ড, বি ব্যক্তির বেগ হচ্ছে হলো 2 মিটার পার সেকেন্ড। কার গতি জড়তা বেশি? কার গতি জড়তা বেশি? হ্যাঁ, কার গতি জড়তা বেশি? আমি হচ্ছে করলাম আবার, গতি জড়তা বেশি। অ্যাক্টিভেট করে দিয়েছি, অ্যান্সার দাও।
206 জন দিয়েছে, বাদ বাকিরা দ্রুত দাও দ্রুত দাও দ্রুত দাও। কার গতি জড়তা বেশি বলো? আচ্ছা, আমার মনে হয় যে আমরা 350-এর উপর অ্যান্সার পেয়ে গেছি, সো আমরা পজ করতে পারি। ওকে, সো রেজাল্ট দেখতে পাচ্ছ ভিডিওতে। তোমার কতজন দেখো, 97% রাইট অ্যান্সার দিয়েছে, ভুল দিয়েছে 3%, আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, সো এখন গতি জড়তাটা কার সমানুপাতিক? ভরবেগের সমানুপাতিক। ভরবেগ কত? 40 × 3, সো এটার ভরবেগ হচ্ছে 120 কেজি মিটার পার সেকেন্ড এ ব্যক্তির, এবং বি ব্যক্তির ভরবেগ হচ্ছে 50 × 2, 100 কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি যে অবশ্যই 120 100 চেয়ে বেশি হবে, তো দ্যাটস ওয়াই এ ব্যক্তির গতি জড়তা বেশি। ঠিক আছে, সো তোমাকে যদি একটা প্রশ্নে বলে এমসিকিউতে গতি জড়তা কোনটার বেশি বা স্থিতি জড়তা কোনটার বেশি, পারবা না, ইজিলি কিন্তু পারা যাবে। সো আমরা ব্যাক টু আমাদের আদার ওয়ার্ডস। সো আমরা জড়তা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি যে জড়তা আসলে কি জিনিস, খায় নাকি মাথায় দেয়। সো এবার আসলে বল নিয়ে আইডিয়া পাওয়া লাগবে। ঠিক আছে, সো দেখো বল, বল কি জিনিস? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এইটা কি মিন করে? এইটা মিন করে হচ্ছে স্থির বস্তুর কি থাকবে বলতো? স্থিতি জড়তা থাকবে। স্থিতি জড়তার উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়। গতিশীল করে বা করতে চায় মানে গতি জড়তায় আনতে চায়। তাহলে বলের একটা কাজ কি? বলের কাজ হচ্ছে, ধরো একটা বস্তু স্থির আছে, বল কি করবে? তাকে গতিশীল করতে চাইবে, তাকে গতিশীল করতে চাইবে। তাহলে এখানে কি হচ্ছে আসলে? এখানে তোমার স্থিতি জড়তা আছে, স্থিতি জড়তাকে বল কিসে কনভার্ট করতে চায়? গতি জড়তাতে কনভার্ট করতে চায়। সো যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়। করতে চায় ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, করতে চায় আমি পরে ব্যাখ্যা করছি, আপাতত দেখতে থাকো। বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, সো আরেকটা কেস হতে পারে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীলই রাখবে, তাকে গতিশীলই রাখবে। হ্যাঁ, গতিশীলই রাখবে, কিন্তু ব্যাপার হচ্ছে গতির পরিবর্তন করবে, গতির পরিবর্তন করবে। খেয়াল করবা যে গতির পরিবর্তন মানে আমরা নর্মালি কি বুঝাই? বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করো গতি জড়তা কি ছিল? গতি জড়তা ছিল ভরবেগের সমানুপাতিক, রাইট? গতি জড়তা সমানুপাতিক ভরবেগ। তুমি জাস্ট এখানে নর্মালি চিন্তা করো যে ভাই এখানে যদি বেগের চেঞ্জ হয়ে যায় তাহলে গতি জড়তার চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি বেগের চেঞ্জ হয়ে যায়, কার চেঞ্জ হয়ে যাবে? গতি জড়তার চেঞ্জ হয়ে যাবে। তাহলে অন্য কথায় যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, গতির পরিবর্তন করে, এটা কি মিন করছে? এটার মুখোশের আড়ালে কি আছে? এটার মুখোশের আড়ালে বলতে চাইছে যে গতি জড়তার পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলছে? বল বলে। তাহলে বলের কাজ কি? বলের কাজ হচ্ছে জড়তার চেঞ্জ করে দেওয়া। বলের মেইন কাজ কি? জড়তার চেঞ্জ করা। হ্যাঁ, দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ বল। ফোর্স দ্বারা জড়তার পরিবর্তন করা হয়, দ্যাটস ইট। স্থির থাকলে গতি জড়তায় নিয়ে চলে যাবে, গতি জড়তায় থাকলে তার গতির পরিবর্তন করে ফেলতে পারবে। এখানে হতে পারে এরকম যে দেখো তোমার একটা বস্তু ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সেটাকে বল দ্বারা 10 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যাওয়া যেতে পারে। আবার 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সেটাকে বল প্রয়োগ করে 0 মিটার পার সেকেন্ড বেগ মানে স্থির করে দেওয়া যেতে পারে। দুইটাই দেখো গতির পরিবর্তন হয়েছে, তাই না? মানে স্থির করাও কিন্তু এক রকমের গতিরই পরিবর্তন। সো এই সংজ্ঞার মধ্যে সবকিছুই আছে। সো যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। ঠিক আছে, করে বা করতে চায়, করতে চায় কথাটা একটু পরে আমি ব্যাখ্যা করছি সুন্দর করে। সো বলের বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, এগুলা বইয়ে আছে। বলের ডাইরেকশন আছে, বলের দিক আছে। কেন? কারণ বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির অবশ্যই ডাইরেকশন থাকবে। যেরকম পাঁচটা এদিকেও মারা যায়, পাঁচটা এদিকেও মারা যায়, মানে ফোর্সটা তোমার এইদিকেও থাকতে পারে, ফোর্সটা এইদিকেও থাকতে পারে। একই ফোর্স, ধরো যে 10 নিউটন ডান দিকে দিচ্ছ বা এইদিকে দিচ্ছ, সো বলের একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকতে হবে। ঠিক আছে, বললেই হবে না পাঁচ মারো, পাঁচটা তো আমার মুখের দিকে আসলে হবে না, অন্য দিকে থাকতে হবে, তাই না? সো বলের ডাইরেকশন আছে। সো যেহেতু টানা বা ঠেলার মান এবং দিক উভয় আছে, তাই বল একটি ভেক্টর রাশি। টানা বল, ঠেলা একটা বল, সবগুলারই মান এবং দিক দুইটাই আছে। বলের দিক হচ্ছে টানা বা ঠেলার দিকে। ঠিক আছে, তারপরে আমরা আসি
যেরকম হচ্ছে যে দেওয়া হচ্ছে আর কি। 2 নাম্বার, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। জোড়ায় জোড়ায় ক্রিয়া করে বলতে তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, এই টাইপের কথাবার্তা আর কি। ঠিক আছে, একটা বল কখনো থাকে না। জোড়ায় জোড়ায় ক্রিয়া করে বলতে নিউটনের থার্ড লর সেই সুন্দর একটা উদাহরণ ছিল যে এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, রাইট? প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত সেটা। সো দেখো এই যে ব্যক্তিটা চেয়ারের উপর যে বসে আছে, তখন সে কিন্তু ক্রিয়া বল অ্যাপ্লাই করছে কার উপরে? চেয়ারের উপরে। ক্রিয়া বল অ্যাপ্লাই করছে চেয়ারের উপরে, এই জন্য চেয়ারটা তাকে উপরের দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা বস্তু আছে, ব্যক্তি এবং ব্যক্তির চেয়ার। ব্যক্তি চেয়ারের উপর ক্রিয়া বল দিচ্ছে, আর চেয়ারটা কি করছে? ব্যক্তির উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে। দ্যাটস ওয়াই ব্যক্তিটা ওইখানে থাকতে পারতেছে, বসতে পারতেছে। এখানে দেখো ল্যাপটপের কথাও যদি তুমি চিন্তা করো, ল্যাপটপটা কি করছে? ল্যাপটপটা ব্যক্তির উপরে ক্রিয়া বল প্রয়োগ করছে, আর ব্যক্তিটাও ল্যাপটপের উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। সো যে কোনো একটা বল থাকবে না যে কোনো জায়গায়, দুইটা বল অবশ্যই থাকে। একটা ক্রিয়া হলে আরেকটা হয় প্রতিক্রিয়া। এই জন্যই বলা হয় বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। জোড়ায় জোড়ায় বলতে কে কে আছে? ক্রিয়া আছে ও প্রতিক্রিয়া আছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এই যে দেখো, এই যে ব্যক্তির ওজন হচ্ছে ডাব্লিউ, আর উপরের দিকে প্রতিক্রিয়া আর ফর রিয়াকশন। প্রতিক্রিয়ার ইংলিশ হচ্ছে রিয়াকশন, দ্যাটস ওয়াই আর ইউজ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কোন বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, এটা আমরা সবাই জানি, 9-10 থেকে জানি। কিরকম? F = m × a, এটা 9-10 এর সূত্র ছিল। তাহলে দেখো একটা বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ত্বরণ ক্রিয়েট হয়ে যায়। সো কোনো একটা বল একটা বস্তুতে ত্বরণ ক্রিয়েট করতে পারে, বলের থার্ড হচ্ছে বৈশিষ্ট্য। সো কিরকম কি? এই যে মনে করো ঠেলতেছে, একজন ব্যক্তি একটা বস্তুকে ঠেলতেছে। সো এফ আছে, সেটা কি করবে? একটা ত্বরণ প্রদান করবে বস্তু তার উপরে। ঠিক আছে, আর ত্বরণ প্রদান করলে কি হবে? ত্বরণ প্রদান করলে বস্তুর বেগ বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি পজিটিভ ত্বরণ হয় তাহলে বস্তুর বেগ বাড়বে, আর যদি নেগেটিভ ত্বরণ হয় তাহলে বস্তুর বেগ কি হবে? কমে যাবে। সহজ হিসাব। পজিটিভ ত্বরণ হলে বস্তুর বেগ বাড়বে, নেগেটিভ ত্বরণ হলে বস্তুর বেগ কমবে, তাই না? সো বস্তুর বেগ যখন কমে তখন কি বলা হয়? মন্দন থাকে। নেগেটিভ ত্বরণের ক্ষেত্রে তাকে কি বলা হয়? মন্দন বলা হয়, রাইট? গতিবিদ্যার জিনিস। সো এখানে কিন্তু গতিবিদ্যার জিনিস পড়াচ্ছি না, গতিবিদ্যা কিন্তু টুকটাক তোমাদের জানা আছে 9-10-এর, এবং কিছুটা এখানেও কিন্তু 11-12-এও কিন্তু কিছুটা গতিবিদ্যা কিন্তু জানা লাগবে। ঠিক আছে, সো বেগ বাড়তেও পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে গতিশীল মানে অনেকে মনে করে যে বল প্রযুক্ত, কিন্তু আসলে তাও নাও হইতে পারে। ধরো একটা বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে আছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় তার বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। কিছু দূর সামনে গিয়েও তার বেগ হচ্ছে সেম 5 মিটার/সেকেন্ড। কমেন্ট করো তো এখানে ত্বরণ কত? একটা বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে আছে, কিছু দূর পরে গিয়েও দেখলে তার বেগ 5 মিটার/সেকেন্ড। এখানে ত্বরণ কত? কমেন্ট করো। ত্বরণ কত? কমেন্ট করো। ত্বরণ কত? কমেন্ট করো। ত্বরণ 0। ভেরি গুড। কেন? কারণ বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। সো দেখো, ত্বরণ যদি 0 হয় তাহলে m × 0 বসবে, তাহলে বস্তুর উপরে টোটাল বল কত? 0 বসবে, রাইট? তাহলে a = 0 হলে আমরা কি লিখতে পারি? ত্বরণ 0 হলে তার উপর ফোর্স কত? 0। সো গতিশীল, এই যে এটাই বলছে, গতিশীল থাকবে, কিন্তু সবসময় যে বল প্রযুক্ত তা নাও হতে পারে। ফোর্সের ভ্যালু 0 হইতে পারে, ফোর্সের ভ্যালু 0 হইতে পারে। ঠিক আছে, কখন ফোর্স থাকবে? যখন ত্বরণ থাকবে বা মন্দন থাকবে। পজিটিভ ত্বরণ বা নেগেটিভ ত্বরণ থাকলেই ফোর্স থাকবে, না ফোর্স থাকবে না। ওকে, এবার 4 নাম্বার উদাহরণ, বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। এই দেখো, এটা কি? একটা লেবু না? লেবুকে করে চিপসে দিয়েছে একেবারে, প্রচন্ড রকমের বল। দেখো বস্তুটা বিকৃত হয়ে গেছে।
সো একটা বল কোনো বস্তুকে কিন্তু বিকৃত করতে পারে, সহজ হিসাব। তো এই যে বিকৃতিটা, এটা নিয়ে আমরা চ্যাপ্টার 4-এ পড়বো না। খেয়াল করবা, এই যে 4 নাম্বার যেটা উদাহরণ না, বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে, এটা নিয়ে আমরা চ্যাপ্টার 4-এ পড়বো না। আমরা চ্যাপ্টার 4-এ ধরে নিব অবিকৃত অবস্থায়, লাইক বিকৃতি হবে না এরকম ধরে নিয়ে আমরা যেসব কেস হয় সেসব কেস দেখব। চ্যাপ্টার 7 স্থিতিস্থাপকতা যখন পড়বো আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে, তখন আমরা দেখব বিকৃতিগুলো কীরকম হয়। ঠিক আছে, তাহলে ওই চ্যাপ্টারেও কিন্তু ফোর্স আছে, বল আছে। আমি বলি চ্যাপ্টার 4-এর জিনিসপাতি কই লাগবে। চ্যাপ্টার 4-এর জিনিসপাতি সরাসরি চ্যাপ্টার 5-এ লাগবে, চ্যাপ্টার 6-এ লাগবে, চ্যাপ্টার 7-এ লাগবে, এবং কিছুটা চ্যাপ্টার 8-এ লাগবে, কিছুটা চ্যাপ্টার 8-এও লাগবে। বুঝছো? সো চ্যাপ্টার 4 একটা বিশাল বড় চ্যাপ্টার, এবং এটার উপরে তোমার নির্ভর করবে। তুমি যদি এটা ভালো বুঝো তাহলে ফুল ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুব ভালো মতো বুঝবা। আর চ্যাপ্টার 4-এ যদি ঘাপলা থাকে তাহলে তুমি বুঝে নিতে হবে যে তোমার ফুল ফিজিক্সে ঘাপলা থেকে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে 4টা সংজ্ঞা। বলের দিক আছে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, কোনো একটি বল একটি বস্তুতে ত্বরণ ক্রিয়েট করতে পারে, এবং বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। সো এবার আসো নিউটনের 3টা সূত্র। নিউটনের সূত্রগুলা কোন গ্রন্থের ছিল এবং কত সালে প্রকাশিত হয়েছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, মানে ওই টাইপের জিনিস আর কি। যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে এখন থেকেই জিনিসগুলো একটু দাগিয়ে রাখা, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কি আসবে বই থেকে। সো কোন গ্রন্থে ছিল, কত সালের প্রকাশ পাইছে, এগুলা কিন্তু এখানে লেখা নাই। এগুলা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিবা, যাদের ইচ্ছা ডাক্তার হওয়ার, তারা কিন্তু অবশ্যই বই দাগায় নিয়ে পড়বা জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, সো নিউটনের 3টা যে সূত্র আছে, প্রথম সূত্রটা হচ্ছে লেখো, লেখবা, লেখো। আমি হচ্ছে লেখাই, দাঁড়ো, লেখো নিউটনস ফার্স্ট ল। বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। কি বলছে খেয়াল করো, পুরোটা তোলো। আমি আবার বলছি, পুরোটা তোলো। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে এখানে। বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। নিউটনের সূত্রের এই যে তোমার হচ্ছে কি বলে যে বৈশিষ্ট্যটা বা খুব সৌন্দর্যটা কি জানো? সে হচ্ছে বউ এবং মা দুজনকেই সে খুশি রাখতে পারছে, দুই পক্ষকেই সে খুশি রাখছে। বুঝছো? দুই পক্ষকে খুশি রাখছে। জুম বেশি হয়ে গেছে। কিসের জুম বেশি হয়েছে? কিসের জুম বেশি হয়েছে তোমাদের? কার কার জুম বেশি লাগছে? জুমের তো কিছু নাই। তোমার যদি না চলে তুমি হচ্ছেই করবা রেকর্ডেড দেখবা, যে 720p-তে দেখবা। কারো নেটের সমস্যার কারণে 360p-তে যদি আসে তাহলে একটু ফাটাফাটা লাগবে। যদি দেখো ক্লিয়ার না হলে দেখো, আমি আবার দেখো, এটা আরো বড় করে দেখছি, দেখো এখন দেখা যাচ্ছে। এটা নর্মাল দেখা যাওয়ার কথা, তো প্রতিদিন তো এভাবেই ক্লাস নিয়ে, আজকে আবার কি সমস্যা? বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে। নিউটন সাহেব দুই পক্ষকে খুশি রাখছিল, বউকে খুশি রাখছিল, মাকেও খুশি রাখছিল। কেমনে? কারণ সে স্থির বস্তু নিয়েও কথা বলছিল, গতিশীল বস্তু নিয়েও কথা বলছিল। সে অলরাউন্ডার ছিল অ্যাকচুয়ালি। স্থির বস্তু এবং গতিশীল বস্তু দুইটা নিয়ে কথা বলছিল। স্থির বস্তু রাগ করবে না তার সূত্রে, গতিশীল বস্তু রাগ করবে না তার সূত্রে। বুঝছো? তার সূত্রেও গতিশীল বস্তু রাগ করবে না, স্থিরও রাগ করবে না। স্থির বস্তুর ক্ষেত্রে কি বলছে যে ভাই যদি কোনো ফোর্স দেওয়া না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। স্থির মানে কি? ধরো যে একটা বস্তু ধরা হলো স্থির। আচ্ছা, স্থির বস্তুর আদিবেগ কত বলো তো? স্থির বস্তুর আদিবেগ কত হবে? স্থির বস্তু শূন্য, যেহেতু স্থির। তাহলে
স্থির বস্তুর উপর যদি তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, ফোর্স অ্যাপ্লাই না করা মানে হচ্ছে এ ইকুয়াল টু জিরো, যেহেতু এফ ইকুয়াল টু জিরো, ফোর্স অ্যাপ্লাই করো নাই, এ ইকুয়াল টু জিরো, তাহলে তাই না, এ ইকুয়াল টু জিরো হলে ত্বরণ হবে না, ত্বরণ না হলে বেগের মান বৃদ্ধি পাবে না, কমবেও না, তাই না? তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগও আদি বেগের মতোই হবে এবং সেটা কত? জিরো। এই কথাই বলা আছে, দেখো শেষেও সে স্থির থাকবে কিছুক্ষণ টাইম পরেও, তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে। সো নিউটনের যে স্থির বস্তুকে সুন্দর মতো সে বুঝ দিল, ঠিক আছে ভাই তোমার নিয়ে আমি কথা বলছি। এরপরে সে কারে নিয়ে কথা বলছে, এরপরে সে গতিশীল বস্তু নিয়ে কথা বলছে, ঠিক আছে? এবার আসো গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হবে। গতিশীল বস্তু, গতিশীল বস্তু ধরো যে একটা বস্তু আছে, এটা একটা চাকার মতো ধরি আর কি, এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। এই বস্তুটা যদি এর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে? ফোর্স অ্যাপ্লাই না করা মানে হচ্ছে ফোর্স জিরো, তার মানে ত্বরণ জিরো। ত্বরণ জিরো মানে হচ্ছে বেগের কোনো চেঞ্জ নাই। এটা যদি আদি বেগ হয়, শেষ বেগ কত হবে? শেষ বেগও হবে আদি বেগেরই সমান, সহজ হিসাব, তাই না? ত্বরণ জিরো হলে বেগের কোনো পরিবর্তন নাই। কমন সেন্স না? এটা 9-10 থেকেই পড়ছো না? দেখছো বিজ্ঞানী নিউটন খুব সহজেই পার পেয়ে গেছে, উনি সেই 9-10-এর জিনিসটারেই এই হচ্ছে অবশ্য 9-10-এ তো তারই সূত্র পড়ছো, যাই হোক। সো খুব কমন সেন্সের জিনিস উনি হচ্ছে লেখা ফেলাইছে, লেখা ফেলায় বলছে যে ভাই আমি লেখা ফেলাইছি, এখন থেকে আমার নামে চিনবা। সো গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে, এই কথাটা একটু ইম্পর্টেন্ট অবশ্য। সমদ্রুতিতে সরল পথে, দ্রুতি মানে কি? স্পিড, স্পিড সেম থাকবে। এটা 5 মিটার পার সেকেন্ড ছিল, এটা কিছুক্ষণ পরে গিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগেই যাবে, স্পিডের ভ্যালু সেম থাকবে। এবং সরল পথে মানে এটা যে সরল রেখায় যাচ্ছিল এটা সেম সরল রেখাতেই যাবে, মানে সরল রেখা যদি আঁকাই পারফেক্টলি তাহলে এরকম কিছু একটা হবে, সেম সরল রেখাতেই সে যাবে, অন্য কোনো সরল রেখায় সে যাবে না। সে এমন না সে হুশ করে দিকে রওনা দিবে, এমন হইতে পারবে না, সে একই সরল রেখা বরাবরই তারা যাইতে হবে, ঠিক আছে? সো নিউটনের ফার্স্ট ল কিন্তু কমন সেন্স অ্যাকচুয়ালি, এবং উনি হচ্ছে দেখছে যে আর কেউ বলে নাই ভাই আমি বইলা ফেলাই, সে বইলা আলাইছে, সে বইলা হচ্ছে লেখা ফেলাইছে তার বইয়ে, বুঝছো? সো এবং এটাই হচ্ছে আমরা সেই কবে থেকে পড়তেছি আর কি, যাই হোক। সো তোমার এখানে নিউটনের প্রথম ল, এই যে যখন ফোর্সের ভ্যালু জিরো তখন ইউ ইকুয়াল টু ভি, ঠিক আছে? এবার আসো নিউটনের সেকেন্ড ল, এখন আমাদের নিউটনের সেকেন্ড লটা দেখতে হবে। নিউটন সেকেন্ড ল লেখো। উনি এতক্ষণ বলল যে ভাই ফোর্স না থাকলে কি হবে সেটা, তাই না? ফোর্স না থাকলে কি হবে সেটা। এখন উনি নিউটন সেকেন্ড ল থেকে বলবে যে ভাই ফোর্স থাকলে কি হবে সেটা, ফোর্স থাকলে কি হবে সেটা উনি এখন বলবে, ঠিক আছে? তো কি হবে উনি বলছে এইভাবে যে দেখো ভাই, হ্যাঁ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, আমি কিন্তু কথা বলতে বলতে লিখতেছি, দ্যাটস ওয়াই হাতের লেখা কায়ের ঠ্যাং বগের ঠ্যাংয়ের মতো লিখতেছি আর কি, ঠিক আছে? এই হাতের লেখা দেখে কেউ আমরা জাজ করে না, আমার হাতের লেখা একটু সুন্দর, এটা হচ্ছে সুন্দর। বস্তুর ভরবেগের প্রযুক্ত হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, আচ্ছা। সো দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এখন আসো ঠেলা যে ভাই আগে ভরবেগ বোঝান, ভরবেগ কি জিনিস? সো ভরবেগ কি জিনিস? ভরবেগ হচ্ছে বস্তুর তোমার হচ্ছে ভর এবং বেগের, খেয়াল করো ভরবেগ আগে দেখো, ধরো এম ভরের বস্তু, তার একটা ভি বেগ আছে এই বরাবর, তাহলে ভরবেগ যেটা, ভরবেগকে মোমেন্টাম দ্বারা লেখা ইংলিশে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু এম ইন্টু ভি, ঠিক আছে? এবার আমাকে বলবা পি এর উপর ভেক্টর চিহ্ন বসবে নাকি বসবে না, মানে পি কি ভেক্টর নাকি স্কেলার? ভরবেগ স্কেলার হবে নাকি ভেক্টর হবে? দ্রুত কমেন্ট করো, ভরবেগ স্কেলার নাকি ভেক্টর, কমেন্ট করবা।
ভরবেগ স্কেলার নাকি ভেক্টর? মানহা জান্নাত এমনি বলছে ভেক্টর, শিওর? সজিম আহমেদ বলছে ভেক্টর। তামিম মোল্লা এক ধাপ এগিয়ে, সে শুধু বলেছে ভি, তার হচ্ছে ভেক্টর লেখার টাইম নেই, সে শুধু ভি লেখে চালাই দিছে। সবাই বলছে ভেক্টর, একজন বলছিল স্কেলার আর কি। সো সবাই যেটা বলে সেটাই জয়যুক্ত হয়, ভেক্টর। কারণ এখানে ভর একটা স্কেলার, স্কেলারের সাথে ভেক্টর গুণ দিলে কি পাওয়া যায়? ভেক্টর পাওয়া যায়, এটা আমরা জানি। সো ভরবেগ একটা ভেক্টর রাশি, যেহেতু বেগ আছে। সো ভরবেগের ডাইরেকশন কোন দিকে হবে? ভরবেগের ডাইরেকশন হবে বেগের ডাইরেকশন বরাবর। খেয়াল করো, এই ইকুয়েশন দ্বারা কি বুঝাইছে? এই ইকুয়েশন দ্বারা বুঝাইছে ভি যে ডাইরেকশনে থাকবে, ভরবেগটা একই ডাইরেকশনেই থাকবে, ঠিক আছে? সো এবার আসো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার বলতে টাইমের সাপেক্ষে পরিবর্তনের হার বোঝায়। যে কোনো কিছু পরিবর্তনের হার মানে টাইমের সাপেক্ষে পরিবর্তনের হার। সো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ডিডিটি অফ পি। টাইমের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, পি এর উপর ভেক্টর চিহ্ন থাকবে। ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অ্যাকচুয়ালি এফ সমানুপাতিক হচ্ছে ডিডিটি অফ পি। এফ সমানুপাতিক হচ্ছে ডিডিটি অফ পি। তো এফ এর উপর ভেক্টর চিহ্ন অবশ্যই বসবে, কারণ ফোর্স একটা ভেক্টর, ঠিক আছে? সো এখানে খেয়াল করে, এখানে বেশ কিছু বোঝার জিনিস আছে। বোঝার জিনিসটা হচ্ছে এফ ডিডিটি অফ পি এর সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এখানে এই যে পরের লাইনটা, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। বল যদি, খেয়াল করবা, বল যদি এদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের এদিকেই ঘটবে। দুইটা একই ডাইরেকশনে থাকবে, এমন না যে বল এদিকে ক্রিয়া করছে বস্তুর ভরবেগের পরিবর্তন এদিকে ক্রিয়া করবে, এমন কিছু না। বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও এদিকে ক্রিয়া করবে। বল এদিকে ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তনও এদিকে থাকবে। দ্যাটস ওয়াই এখানে মাইনাস বসে না, এখানে প্লাস বসছে। এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস। আচ্ছা, এরপরের যে পার্টটা আসে সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠায় একটা ধ্রুবক দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। এখন যদি আমরা একটা স্কেলার ইকুয়েশন লিখতে চাই, মানে মানের ইকুয়েশন খালি লিখবো, শুধু মান নিয়ে, শুধু মান নিয়ে একটা ইকুয়েশন আমরা লিখবো, ঠিক আছে? তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু ডিডিটি অফ পি আসে। আচ্ছা, এবার আসো, এইখানে একটা ঝামেলা হইলো কি, নিউটনের কাছে, মানে নিউটন তার ল লিখতেছিল বইগুলাতে। এখন বইয়ে সে লিখতে যায়, দেখে যে একটা কে আসে, একটা কে আসছে, এটা কেমনে সরাবো? তখন হচ্ছে উনার মাথায় খুব সুন্দর একটা চিন্তা আসে। সুন্দর একটা চিন্তাটা হচ্ছে এরকম যে উনি এক কাজ করছিলেন, যে তখনও বল এর পরিমাপ সরাসরিভাবে করা হয় নাই। তো উনি বলের পরিমাপ করার একটা সুন্দর একটা সিস্টেম বের করলেন এরকম যে, ভাই, উনি বললেন, দেখো, 1 সেকেন্ড সময়ের মধ্যে 1 সেকেন্ড সময়ের মধ্যে 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন করার জন্য, এই ডিপি কি ভরবেগের পরিবর্তন? ডিপি কি প্রোফাইল পিকচার? না, এটা তো ভরবেগের পরিবর্তন, রাইট? 1 কেজি মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড সময়ের মধ্যে 1 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন করতে তো ফোর্সের দরকার হবে, তাই না? উনি বললেন যে ফোর্সের দরকার হবে রে ভাই, ওইটাকে এখন থেকে আমার নামে ডাকবা। উনি বললেন যে ঠিক আছে ভাই, এটাকে তোমরা এখন থেকে 1 নিউটন নামে ডাকবা, এটাকে 1 নিউটন নামে ডাকবা। উনি ঠিক এই কাজটাই করছিলেন। উনি বলছেন যে এখন থেকে আমারে স্যার ডাকবা। উনি নিজের নামে ক্রেডিট নিয়েছিলেন, আসলে নেওয়াটা প্রাপ্য তার,
ক্রেডিট দুনিয়াতে না নিলে অন্য কেউ নিয়ে নিবে। সো উনি কি করলেন যে দেখলেন যে ভাই এখনই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ, এখনই দান মারার সুযোগ আছে, ফোর্সের একক আমার নামে বসাই দিই, কাজ খতম। 1 সেকেন্ড এ 1 কেজি মিটার/সেকেন্ড তোমার হচ্ছে ভরবেগের পরিবর্তনের জন্য যে পরিমাণ ফোর্স দরকার হয় উনি এটাকে বলে দিলেন 1 নিউটন। তাহলে দেখো ট্যাকটিক্যালি কি হয়ে গেল, হ্যাঁ ট্যাকটিক্যালি কি হয়ে গেল দেখো, এই ইকুয়েশনটা জাস্ট খেয়াল করো, এই ইকুয়েশনটা জাস্ট খেয়াল করো, এখানে কি হইলো, হইলোটা কি এখানে, এখানে যেটা হইলো বাম পক্ষে 1, এ পাশে কে থাকে 1/1, তাহলে কে এর ভ্যালু চলে আসলো 1, উনি কে এর ভ্যালুকে 1 করে ফেলে দিলেন। নিজের নাম তো দিলেনি, মানে 1 ঢিলে 2 পাখি মেরে ফেললেন একেবারে, এটাকে বলা হয় 1 ঢিলে 2 পাখি মারা। নিজের নাম তো দিলেনি, আবার কে এর ভ্যালু 1ও করে দিলেন। তো কে এর ভ্যালু যদি 1 হয়ে যায় এই ইকুয়েশনে, তাহলে আমরা কি লিখতে পারি, এফ ডিরিটি অফ পি, ঠিক আছে। তাহলে ফোর্স হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ফোর্স কি ভরবেগের পরিবর্তনের হার, এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। ফোর্স হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ক্লিয়ার। আজকের ক্লাস দেখার পরে নিউটন সাহেব বলবে যে আজকে আমার মন ভালো নেই, আজকে আমাকে নিয়ে ট্রল হয়েছে, তাই না? লেখা ডান, ওকে চলো। সো ফার্স্ট ল পড়ছি, সেকেন্ড ল হচ্ছে এটা, এফ ডিডিটি অফ পি এর সমানুপাতিক, তাই না? সো আচ্ছা, এখানে একটা অনুসিদ্ধান্ত আসে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ দেখো, এফ ডিডিটি অফ পি, বুঝছো? পি মানে কি, পি মানে হচ্ছে এমভি, এমভি, ঠিক আছে, পি মানে কি এমভি। এখানে যদি যদি লেখো, যদি এম কনস্ট্যান্ট থাকে, বেশিরভাগ কেসে কি হবে, এম কনস্ট্যান্ট থাকবে, বেশিরভাগ কেস লিখতে পারো, বেশিরভাগ কেস, হ্যাঁ বেশিরভাগ কেসে এম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে কনস্ট্যান্ট কিন্তু তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঝুঁকে গানেহি, তাহলে ডিডিটি অফ এম ভি তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে এম ইন্টু ডিডিটি অফ ভি, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ত্বরণ, গতিবিদ্যার জিনিস ছিল। তাহলে এফ ইকুয়াল টু এম এ চলে আসে, এফ ইকুয়াল টু এম এ চলে আসে। সো এটা একটা অনুসিদ্ধান্ত, দেখো এইটা মেন সূত্র, এইটা মেন সূত্র, এই সূত্রের একটা স্পেশাল কেস যেটা বেশিরভাগ কেসেই হবে, যে ভর কনস্ট্যান্ট থাকে, তখন তোমার এফ ইকুয়াল টু এম এ চলে আসে। ভর কনস্ট্যান্ট থাকে না এরকম কেস কি কি হইতে পারে, যেরকম বন্দুক থেকে গুলি ছুড়ে দিলে, গুলি প্রচন্ড বেগে যখন বের হয়ে চলে যাবে বন্দুক থেকে, বন্দুকের টোটাল ভর কিন্তু কমে যাবে, কারণ গুলিটা বন্দুকের ভিতরেই ছিল। আবার রকেট যখন উৎক্ষেপণ হবে তখন কি হবে, তোমার রকেট উৎক্ষেপিত হলে কি হয়, রকেট থেকে জ্বালানি পুড়তে থাকে, তখন রকেটের টোটাল ভরটা কমে যায়। সো ভরের চেঞ্জ হয়, অনেক সিস্টেমেই ভরের চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ সিস্টেমে, বেশিরভাগ ম্যাথে হচ্ছে ভরের চেঞ্জ হবে না, তখন আমরা এফ ইকুয়াল টু এম এ লিখতে পারবো, যেটা তোমরা 9-10 থেকে লেখে আসছো আর কি, ঠিক আছে। সো আমরা ফার্স্ট এবং সেকেন্ড ল আপাতত এই দুইটা নিয়ে সন্তুষ্ট থাকি, ঠিক আছে, আপাতত এই দুইটা নিয়েই সন্তুষ্ট থাকি, পরের গুলা পরে দেখা যাবে। আচ্ছা, সো এখানে তোমার হচ্ছে কি বলে যে ফেটে গেছে এটা, তাহলে দেখো যে এই জিনিসটাই আমি যেটা বললাম সেটাই হচ্ছে লেখা আছে, এফ হচ্ছে ডিটি অফ পি, পি ইকুয়াল টু হচ্ছে এম ভি, কেস যদি হয় এম ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে আরেকটা কেস একটু লিখে ফেলো, একেবারে যেহেতু করাই আছে একদম লিখে ফেলো। সেকেন্ড কেস বা কেস হচ্ছে এরকম, যখন ভি কনস্ট্যান্ট থাকবে, বেগ কনস্ট্যান্ট থাকবে, এম পরিবর্তনশীল থাকবে, এম পরিবর্তনশীল। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রকেট, যেটার ম্যাথ আমাদের করতে হবে কয়েক ক্লাস পরে। রকেট এক্সাম্পল হিসেবে রকেটের নামটা লিখে রাখতে পারো, তখন তাহলে মনে পড়বে জিনিসটা সহজে। ভি কনস্ট্যান্ট, এম পরিবর্তনশীল, তাহলে এফ ইকুয়াল টু ডিডিটি অফ এম ভি, রাইট। এবার কনস্ট্যান্ট কে, কনস্ট্যান্ট হচ্ছে ভি, তো ভি ঝুঁকে গেলে হি সালা, সো ভিটা বাইরে চলে আসবে, এম এর পরিবর্তন হবে। সো এইটা হবে ফোর্সের তখন ইকুয়েশন, এইটা হবে ফোর্সের ইকুয়েশন, F equal to V dm by dt.
এখানে ফন্ট ভেঙে গেছে, এটা এখানে লেখা হচ্ছে নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল লেখা, নিউটনের দ্বিতীয় সূত্র লেখা, বুঝছো? ফন্ট ভেঙে গেছে, আমি নিজে লিখছিলাম ফন্ট ভেঙে গেছে ক্লাসের আগে, স্লাইড ফাইনাল লেসনের আগে নিজে লিখছিলাম ফন্ট ভেঙে গেছে কোনো কারণ। যাই হোক, ফন্ট ভেঙেছে কিন্তু আমরা ভাঙিনি, কি বলো? শাহিন আলম রিয়াদ বলতে বুঝলাম না, পরে বুঝো, সমস্যা নেই, রকেট যখন পড়াবো তখন বুঝে দিব, সমস্যা নেই, ঠিক আছে? রকেট যখন পড়বো তখন বুঝবা। আর এই যে এটা যদি না বুঝো তাহলে তুমি হচ্ছে ক্যালকুলাসের ক্লাসগুলো করো নাই ভেক্টরের, তো আমার তোমার বোঝায় আসলে লাভ নাই। ক্যালকুলাসের ক্লাসগুলো করবা ভেক্টরে, তখন বুঝতে পারবা, ঠিক আছে? একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার অবশ্যই কানেকশন থাকে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো, এবার আমাদের ম্যাথগুলা করতে হবে কিছু, তা সেভ করে রাখি। ওকে, সো আমাদের কিছু ম্যাথ করতে হবে এখন, হ্যাঁ? সো এইটা খুব সহজ, প্রথম দিকের ম্যাথগুলো সোজা হবে, আস্তে আস্তে ম্যাথগুলো একটু কঠিন হবে। সো এই ম্যাথটা খুবই সহজ, এটা এমসিকিউতে আসবে, আসলে রিটার্নের জীবনেও আসবে না এই ম্যাথ। লেখো, 1 মিনিটও না, এটা 30 সেকেন্ডের মধ্যে তোলা যাবে, তোলো, 30 সেকেন্ডের মধ্যে এই ম্যাথটা তুলে ফেলো, তোলো। একজন বলছে ভাইয়া স্লাইডটা দিয়ে দিবেন, স্লাইড দিয়ে কি করবা? পরীক্ষার হলে কি তুমি কি করবা? পরীক্ষার হলে বলবা এরকম নাকি, যে অমুক স্লাইডের অমুক পেজে যাবেন, স্লাইডের ড্রাইভের লিঙ্ক হচ্ছে অমুক, দিয়ে দিলাম, আমি লিখতে পারবো না, আপনি স্লাইড দেখে আমাকে মার্কিং দিয়ে দিন, তাই তো বলতে পারবা না, তাই না? স্লাইড দিলেও তোমাকে খাতায় লিখতে হবে এগুলা, না এলে ভাই তুমি লিখে রাখো, তোমার মনে থাকবে না। স্লাইডে দিলেও তোমাকে খাতায় এগুলা লিখতে হবে, নাহলে তোমার মনেই থাকবে না। সো এখানে কি বলা আছে, 588 নিউটন একটা বস্তু। সো বস্তুর এটা ভরের ডাটা এখানে দেওয়া, তবে ভরের হচ্ছে কেজি, ভরের একক কি? ভরের একক কিন্তু কেজি, ভরের একক কিন্তু নিউটন না। সো এখানে আসলে বস্তুর ওজন দেওয়া, ওজন বলতে নর্মালি আমরা 9-10 থেকে শিখছি, কি শিখছি? ওজন বলতে নর্মালি আমরা এমজি বুঝি, তাহলে এমজি দেওয়া, এমজি ইকুয়াল টু 588, ঠিক আছে? তাহলে এখান থেকে এম এর ভ্যালুটা আগে বের করো, 588/জি, বা 588/9.8, 588/9.8, 60 কেজি, বস্তুর ভর হচ্ছে 60 কেজি, তাহলে 60 কেজি ভরের একটা বস্তুতে 0.70 মিটার/সেকেন্ড ত্বরণ দিতে হবে। দেখছো তোমাদের অনেকেই ভুল করছিল, অলরেডি অনেকেই ভুল করছিলা। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম এর ভ্যালু 60 কেজি, আর এ যেটা, এ হচ্ছে 0.7, 6-7-42, হ্যাঁ 420 হইতো, কিন্তু ওই যে পয়েন্ট আছে, সো 42 নিউটন। এফ এর ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 42 নিউটন। কারা কারা অ্যান্সার ভুল বলছিলা? এই যে 441.6 বলছিল অনেকে। সো দেখো, আমি বলছিলাম খুবই সোজা, কিন্তু এটা এটা কখনোই রিটার্নে দিবে না, এটা দিলে এমসিকিউতেই দিবে। খেয়াল করবা কি দেওয়া আছে, এককটা খেয়াল করবা। যদি একটা বস্তুর ক্ষেত্রে লেখা থাকে একক নিউটন, তার মানে বুঝতে হবে ওইটা একটা বস্তুর ওজন দেওয়া, ওইটা ভর দেওয়া না, বস্তুর ওজনটা দেওয়া। তখন আমাকে কি করতে হবে? ভর নিয়ে আসতে হবে ওখান থেকে, ভর নিয়ে এসে তারপরে এই মিনিটে বসাই দিলেই খেল খতম। নেক্সট যাই, গেলাম নেক্সটে। যারা তুলতে পারো না স্ক্রিনশট তুলে নাও একটু দ্রুত, স্ক্রিনশট বাহিনী স্ক্রিনশট তোলো, দ্রুত তোলো, স্টার্ট। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই ম্যাপটা তোলো তোমরা হচ্ছে 1 মিনিটের মধ্যে, এটা 1 মিনিটও লাগবে না তুলতে, 50 সেকেন্ড, যাও তোলো।
আচ্ছা, 36 কেজি ভরের একটি বস্তুর উপরে কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি পাবে? সো খেয়াল করো, তোমার 36 কেজি ভর, তাহলে এটা হচ্ছে এম দেওয়া। ভরের একটি বস্তুর উপরে কত বল, আমাদের এফ বের করতে হবে। হ্যাঁ, আর 1 মিনিট এটা হচ্ছে টাইম দেওয়া, এর বেগ এত বৃদ্ধি পাবে। বেগের বৃদ্ধি বলতে কি বোঝায়? বেগের বৃদ্ধি বলতে খেয়াল করবা, বেগের বৃদ্ধি মানে হচ্ছে শেষ মাইনাস আদি বেগ হবে। কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস সবসময় শেষ মাইনাস আদি থেকে বের করতে হয়, তাহলে তোমার মানে দিন শেষে হিসাবটা পাওয়া যায় যে হ্যাঁ, মনে করো দিনের শুরুতে তোমার কাছে ছিল 20 টাকা, দিনের শেষে তোমার কাছে 220 টাকা, তাহলে তোমার ইনকাম কত হলো? 200 টাকা হলো। ওই রকম আর কি, শেষ মাইনাস আদি। এতটুকু হচ্ছে বেগের বৃদ্ধি, এবং এটা দেওয়া কত? 15 কিলোমিটার/আওয়ার। সমস্যাটা হচ্ছে কিলোমিটার/আওয়ারে দেওয়া, কিলোমিটার/আওয়ারে দেওয়া, মিটার/সেকেন্ডে না। আমাদের এসআই এককে আনতে হলে মিটার/সেকেন্ডে আনতে হবে। এখন গতিবিদ্যা যারা যারা পড়ছো একা একা, তারা জানো এটা, এটা অনেক জায়গায় কাজে লাগে। তাছাড়া একটা টিপ লিখে নাও যে কিলোমিটার/আওয়ারে যদি থাকে তাহলে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে, কিলোমিটার/আওয়ারে যদি থাকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে তোমাকে 3.6 দ্বারা ভাগ করতে হবে। 3.6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি মিটার/সেকেন্ডে পাবে। এটা একটা শর্ট একটা টিপ আর কি। তুমি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করো কিভাবে? যেটা দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে ওইটারে 3.6 দ্বারা ভাগ দিবা, তাহলে তোমার মিটার/সেকেন্ড চলে আসবে। তাহলে 15/3.6 মিটার/সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে বেগের পরিবর্তন দেওয়া। টাইমের ভ্যালু 1 মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 60 সেকেন্ড হবে। এফ এর ভ্যালু তাহলে বের করবো, তো চলো বের করে ফেলি। এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, রাইট? আর এ মানে হচ্ছে গতিবিদ্যার ইকুয়েশন ভি মাইনাস ইউ বাই টি। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 36 কেজি। ভি মাইনাস ইউ কত? ভি মাইনাস ইউ হচ্ছে 15/3.6। আর টাইম কত? টি হচ্ছে 1 মিনিট, এটাকে 60 সেকেন্ডে কনভার্ট করতে হবে। এসআই এককে আনতে হবে সবকিছু, এসআই এককে আনতে হবে। 60 সেকেন্ড, তো 60 দ্বারা ভাগ দিতে হবে। টাইমের ভ্যালু হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা ক্যালকুলেটরে বসালেই হয়ে যাবে, কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়। কিছু কিছু এক্সাম দেখবা, বিশেষ করে ভার্সিটি এক্সাম, এগুলাতে ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেয় না। মেডিকেল এক্সাম ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। কেমনে করবা? ইজিলি কিন্তু 3.6 আছে আর এখানে 36 আছে, তাহলে এটা 10 হবে। 10 ইন্টু 15/60, তাহলে 150/60। তুমি এটাকে কি করতে পারবা? 30 দ্বারা ভাগ করতে পারবো, উপরে নিচে 5 আর নিচে আসে 2। 5/2 মানে হচ্ছে আড়াই, 2.5 নিউটন। ফোর্সের ভ্যালু যেহেতু, সো ফোর্স হচ্ছে নিউটন আসবে, 2.5 নিউটন। দেখছো, তুমি চাইলে ক্যালকুলেটারে এক চান্সে করতে পারবে এখানে, ওইটা আমি বলছি না যে ক্যালকুলেটর ধরবা না, কিন্তু কিছু তোমার হচ্ছে টাইপের পরীক্ষা থাকে যেখানে ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড না, ওই জায়গায় কিন্তু তুমি এগুলা কিন্তু পাবা। কিন্তু তখন কিন্তু অনেকেই বলে ভাই 15 কিলোমিটার/আওয়ারে দিচ্ছে, কেমনে করবো না করবো? দেখো ইজিলি তো করা গেল, ডাটাগুলো অমনি কিন্তু সেট করছে। ঠিক আছে, ওকে। সো যাদের হয় না একটু স্ক্রিনশট তুলে ফেলো, আমরা নেক্সটে যাব। গেলাম কিন্তু, গেলাম। ওকে, সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথটা। সো এটা তোলো, 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে তোলো। একটু ক্যামেরাটা একটু ডান দিকে মুভ করি, বাম দিকে বেশি দেখা যাচ্ছে, ডান দিকে একটু কমে গেছে। খালেদ হাসান বুঝছো? বুঝো নাই? যারা বুঝো নাই দেখো কেমনে বুঝতে হয়, আমি আবার বলি। আমার এই জিনিসটা তো রেকর্ডেড, রাইট? মানে তোমার রেকর্ড হয়ে আসছে তোমার কাছে, অফলাইনের মতো না যে একবার বলে গেলেই বলে গেল, না শুনলে নাই। আমার এই জিনিসটা যেহেতু রেকর্ডেড, সো তোমরা কি করতে পারবা জানো? যারা বুঝো নাই তাদের জন্য বলছি, যারা বারবার বলো ভাই বুঝাই নাই আবার বুঝান, তাদের জন্য বলছি। অফলাইনের মতো না যে একবার বলে গেলেই। সো তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে তোমার ফোন থেকে এখানে ইজিলি, এই দেখো একটু বামে রিওয়াইন্ড করো,
একটু ব্যাক যাও, এই দেখো এই যে ওই ম্যাথটা আবার চলতেছে, কিন্তু একটু আগে যে ম্যাথটা আমি দেখাইছি সেম ম্যাথ আবার চলতেছে, বুঝছো? সো যারা বুঝো নাই তারা দরকার স্টপ করো, এই জায়গায় সমস্যা কি, স্টপ করো, ওই জায়গাটা বারবার দেখো, আবার প্লে করো, সমস্যা নাই তো, ঠিক আছে? বুঝিনি বলা বাদ দাও, দরকার হলে বারবার প্লে করবা। তুমি যদি না বোঝো একজনের জন্য হয় কি পুরো ক্লাসটা পিছায় যায়, যেরকম তোমাকে এটা ব্যাখ্যা করতে নিয়ে কিন্তু আমাদের 30 সেকেন্ড চলে গেছে। আর 30 সেকেন্ডে কি হয় জানো, 30 সেকেন্ডে ভর্তি পরীক্ষা এক একজনের এক একটা কোশ্চেন অ্যান্সার করা যায়। আর একটা কোশ্চেন আমার জন্য 1, ভুল গেলে কত কাটা যেন 1.25, 1.25 এর কারণে যেন কতগুলা পজিশন পেছায়, অনেক, 100 150 পিছায় যেত, কম্পিটিশন এমন হয়। সো 100 150 জনকে তুমি আগাবা নাকি পিছাবা তোমার কমেন্টের উপর ডিপেন্ড করে, বুঝছো? টাইমের মূল্য দিতে শিখতে হবে ছোটবেলা থেকে। 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি এক টুকরা কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। ভেরি গুড। সো আগে আমরা একটা কাঠের টুকরা আঁকাই, কাঠের টুকরা। সো ধরো এই হচ্ছে কাঠের টুকরা, কাঠের টুকরা। কাট কাট লাগতেছে তো, আচ্ছা কাঠের টুকরা, যাই হোক কাঠের টুকরা। তারপরে কি হয়েছে, একটা বুলেট আছে। সো একটা বুলেট কত বেগে, এম ভরের বুলেট। সো এম, এটা এম ভরের বুলেট এত বেগে, সো এত বেগে আঘাত করে। সো একটা বুলেট এখানে আঘাত করলো, ঠিক আছে? এই টুকরা কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে। সো তার প্রবেশ পথটা ধরো যে এরকম, এইটা সে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে কি হয়েছে, থেমে গেছে, আর যাইতে পারে নাই, আর কুলায় নাই, এতটুকুতে গিয়ে সে থেমে গেছে, ঠিক আছে? বাধাদানকারী বলের মান খেয়াল করো, বাধাদানকারী বল কেন, কারণ সে যখন ঢুকবে অবশ্যই বাধা দিবে কাঠটা, কাঠ তার বসে বসে আর দেখবে না যে আমার মধ্যে দিয়ে ছেদ করে চলে গেল, সে বাধা দিবে অবশ্যই, তাই না? বাধা যখন দিবে তখন বাধাটা কার লাগবে, বুলেটের গায়ে লাগবে, রাইট? সো বুলেটের কাছে কি ফিল হবে, তাকে ব্রেক করা হচ্ছে, তাকে এমন ফিল হবে না যে তার স্পিড বাড়ায় দিচ্ছে, বরং তার কাছে মনে হবে তার স্পিড কমায় দিচ্ছে কে, ওই কাছের টুকরাটা, রাইট? স্পিড কমানো মানে কি, ত্বরণ মন্দন হচ্ছে। সো মন্দনটা কোন দিকে হবে, গতির বিপরীতে ত্বরণ হবে, সহজ হিসাব। আদিবেগ কত, আদিবেগ ইউ, আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি আমরা, ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু 300 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ কত, শেষ বেগ থেমে গেছে, তার মানে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে কতটুকু গেছে, গিয়েছে হচ্ছে এতটুকু, কতটুকু গিয়েছে, 4.5 সেন্টিমিটার, এস হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে আমাদের কি লাগবে, বাধাদানকারী বলের মান। সো বাধাটা কে ফিল করবে রে ভাই, বুলেট ফিল করবে। সো বাধাদানকারী বলের মানের যখন আমরা ইকুয়েশন বসাবো, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, আমাকে বলো তো এমটা কার এম বসবে, বুলেটের এম বসবে নাকি হচ্ছে কাঠের টুকরার ভর দেওয়া থাকলে সেই কাঠের টুকরার ভর বসতো, কাঠের টুকরার ভর বসতো নাকি বুলেটের ভর বসবে? কাঠের টুকরার ভর বসবে নাকি বুলেটের ভর বসবে? বলো। বুলেটের, রাইট? বুলেটের ভর বসবে। সো বুলেটের যে ভরটা বসবে, হ্যাঁ, তাহলে এটা সবসময় মনে রাখবা যে অনেক সময় করে কি, মনে করো যে হাতুড়ি দিয়ে পেরেক মারতেছে, এরকম হচ্ছে ডাটা মানে ম্যাথ দেয়, হাতুড়ি দিয়ে পেরেক মারতেছে। সো হাতুড়িরও ভর দিয়ে দেয়, পেরেকেরও ভর দিয়ে দেয়, তখন ডিসাইড করতে হয় কার ভর বসাবো। সবসময় মনে রাখবা ফোর্সটা যে ফিল করে বা যার বেগের পরিবর্তন হচ্ছে তার ভর বসাইতে হয়। এখানে বুলেটের বেগের পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই বুলেটের ভরটা বসাইতে হবে, ঠিক আছে? সো এম এর ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া নেই সরাসরি, এটা আমরা বের করব এখান থেকে, বের করে এফ ইকুয়াল টু এম এতে বসাই দিলে কাজ হয়ে যাবে। তাহলে এ দেখো খেয়াল করে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এস, এটা কই থাকার সূত্র, কই থেকে আনছি, চ্যাপ্টার 3 থেকে, গতিবিদ্যা, যেটা চ্যাপ্টার তোমাদের হচ্ছে ক্লাস 9-10-এও ছিল। সো ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কত, 300 মিটার পার সেকেন্ড, মাইনাস 2, এ বের করব, এস এর ভ্যালু কত,
4.5 সেন্টিমিটার। খেয়াল করবা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করো। 1 সেন্টিমিটার মানে কিন্তু 10⁻²² মিটার, যেহেতু 1 মিটার মানে 100 সেন্টিমিটার। সো 10⁻² দ্বারা এখানে গুণ হচ্ছে। সো এই ইকুয়েশনে এ হচ্ছে আননোন, সো এটাকে বের করো, ত্বরণটাকে বের করো। অনেকে অ্যান্সার বের করে ফেলছো, দেখা যাক এটা অ্যান্সার ঠিকঠাক হয় কিনা। এর ভ্যালু হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাই একটু চেক করো তো এটা কিনা। এর ভ্যালু হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এর ভ্যালু বের হলো, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এফ এর ভ্যালু। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এম এর ভ্যালু কত? 10 গ্রাম। গ্রামকে কেজিতে কনভার্ট করবা, 10⁻³ দ্বারা গুণ করে নিতে হবে। 10 ইন্টু 10⁻³ ইন্টু 10⁶ ইন্টু 10⁻³ ইন্টু 10। এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়। তো 10,000 নিউটন, নিউটন আসে কত? 10,000 নিউটন। প্রচন্ড রকমের ফোর্স, দ্যাটস ওয়াই মাত্র 4.5-এ গিয়ে আটকে গেছে। অথচ বেগটা দেখো অনেক বেশি ছিল, 300 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে সে 300 মিটার যাচ্ছিল, কিন্তু এত পরিমাণে বাধা যে মাত্র 4.5 সেকেন্ডে যাই সে থাপাস করে আটকে গিয়েছে। আচ্ছা, ওই দূরত্ব যেতে বুলেটটির কত সময় লেগেছে? এটা কিন্তু গতিবিদ্যার ম্যাথ, হ্যাঁ, গতিবিদ্যার অংশ। কিন্তু পরীক্ষার প্রশ্ন করার সময় কিন্তু, সেট করার সময় কিন্তু তারা দেখবে যে এটা বইয়ের উদাহরণে বা বইয়ের অনুশীলনীতে কোন চ্যাপ্টারে আছে, নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা সিলেবাসে আছে, হ্যাঁ সিলেবাসে আছে। সো তারা কিন্তু সেট করে ফেলবে এটা, তারা কিন্তু আর এটা কনসিডার করবে না যে এটা করতে গতিবিদ্যার জিনিসপাতি লাগে। তো কত সময় লাগে? সো ধরো এখানে টি ইকুয়াল টু 0 আর এখানে টি ইকুয়াল টু হচ্ছে টি। তো আমরা কোন ইকুয়েশন ইউজ করতে পারি? আমরা ইকুয়েশন ইউজ করতে পারি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটা ইউজ করতে পারি। এখান থেকে টাইমের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। ভি কত? শেষ বেগ 0, আদি বেগ কত? 300, মাইনাস এ কত? এর ভ্যালু হচ্ছে 10⁶, একটু আগে বের করছো, ইন্টু টি। তাহলে টাইমের ভ্যালুটা এখান থেকে বের হয়ে যাবে, যে কতটা টাইম লেগেছিল এখান থেকে এখানে যাইতে। খুব অল্প টাইম হবে এটা, 300 ডিভাইড বাই 10⁶। 3 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। তাহলে টাইম লেগেছে হচ্ছে 3 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। খুবই কম টাইম, মানে তোমার হচ্ছে পয়েন্টের পরে 1 2 3 এইটা এত সেকেন্ড, 3টা শূন্য। 3333 সেকেন্ড কেমনে বের হয়? একটু চিন্তা করবা তোমরা, যে 3333 কেমনে বের হচ্ছে? ভাইয়া টি ইকুয়াল টু টি কিভাবে হলো? দেখো, আমরা টাইমের গণনা শুরু করছি এখানে, এবং কতটা টাইমে যে শেষ হচ্ছে সেটা আমরা দেখবো এখানে। মানে এখানে 0 আর এখানে টি, এখানে টাইমের গণনা শুরু আর এখানে টাইম হয়ে গেছে টি, এটা বুঝাইছি, বুঝছো? দাঁড়াও, তোমাদের অপার ভাইয়ের একটু একটা মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিই, দাঁড়াও, ইম্পর্টেন্ট মেসেজ। ওকে, সো দেখো, দেখো যে এখানে মাইনাসগুলো কেন হয়েছে? কারণ মন্দন তাই মাইনাস হয়েছে। এগুলো 9-10-এ ছিল, কিন্তু এই যাদের এগুলাতে সমস্যা, ওই 9-10-এর বই পড়ো আবার খুলে, 9-10-এর টেস্ট পেপার খুলে পড়ো আবার। এই যে এখানে মাইনাস কেন হয়েছে? মন্দন হয়েছে বা বেগ কমে গেছে, দ্যাটস এখানে মাইনাস হয়েছে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এইটা তোলো, এই ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট। 1 মিনিট 20 সেকেন্ড দিলাম, যাও তোলো এটা।
4.5 মিটারে নেওয়া হয়েছে তো। এই 4.5 মিটারে নিছি না একটু আগে? দেখো এই যে একজন বলছে 4.5 মিটার নিব কিনা। 4.5 তো মিটারে নেওয়া হয়েছে। এই যে 4.5, এই যে দেখো মিটারে নিছি তো, সেন্টিমিটারকে মিটারে নিছি তো, আর এখানে তো আমাদের 4.5টা লাগে না। গতিবিদ্যার কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ফুল, প্র্যাকটিস কম করলেও হবে, কিন্তু কনসেপ্ট ফুল ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ফুল লাগবে। গতিবিদ্যার কনসেপ্ট ছাড়া চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 একটু ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে, একটু না অনেক ঝামেলা হবে। কনসেপ্ট ফুল ক্লিয়ার করা লাগবে, প্র্যাকটিস কম করলেও হবে। আচ্ছা, 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি মোটর সাইকেল হঠাৎ 26 মিটার সামনে একটি বালককে দেখতে পেলেন। আচ্ছা, মোটর গাড়ির চালক অ্যাকচুয়ালি। সাথে সাথে তিনি ব্রেক চেপে দিলেন, ফলে গাড়িটি বালকের সামনে 1 মিটার সামনে এসে থামে যায়। গাড়িটি থামাতে কত সময় লাগছে এবং এর উপর প্রযুক্ত বল কত? আরোহী সমেত গাড়ির ভর, মানে টোটাল গাড়ির ভর হচ্ছে 1000 কেজি দেওয়া। ঠিক আছে? সো রাস্তা ধরি আমরা এরকম, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে রাস্তার অবস্থা যে এখানে একটা বালক ছিল। কই থেকে? ধরো যে গাড়িটা ছিল, গাড়িটাকে আর চাকা চুকা না দিয়ে হচ্ছে নর্মালি একাই আর কি। ধরো এই হচ্ছে গাড়ি, ঠিক আছে? ধরে না এই ব্লক, ধরে না এই ব্লকের মধ্যে, ব্লকটা গাড়ি থেকে তোমার হচ্ছে এই তোমার এই বাচ্চার দূরত্ব হচ্ছে 26 মিটার ছিল। 26 মিটার ছিল। পরে ব্রেক চাপে এবং গাড়িটি বালকের 1 মিটার সামনে এসে থেমে যায়। সো গাড়িটা থেমে যায় হচ্ছে এই জায়গায় এসে, বালক থেকে দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে আমাকে বলো দ্রুত, গাড়িটা তাহলে কত দূর গেছে? গাড়ির সরণ কত দূর বলো, দ্রুত বলবা। গাড়ির সরণ কত দূর? গাড়ির সরণ কত মিটার? গাড়ির সরণ কত মিটার? 25 মিটার। ভেরি গুড, 25। তাহলে এখান থেকে এখানে হচ্ছে এতটুকু হচ্ছে গাড়ির সরণ, এস ইকুয়াল টু 25 মিটার। এতটুকু হচ্ছে গাড়ির সরণ, গাড়িটা এখানে আসে থেমে যাবে। আচ্ছা, ঠিক আছে। সো 1 মিটার সামনে এসে থেমে গেল। সো গাড়িটা থামাতে কত সময় লাগছে? তাহলে বেগ কত ছিল? বেগ ছিল 45 কিলোমিটার পার আওয়ার, আদি বেগ 45 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আগে। সো ইউ ইকুয়াল টু 45 বাই 3.6 মিটার পার সেকেন্ড। একটু আগে কি বললাম? কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে হলে কি করতে হয়? চেঞ্জ করতে হলে কি করতে হয়? তোমার 3.6 দ্বারা ভাগ করতে হয়। সো এবার একটু ক্যালকুলেটর ইউজ করতেই হবে, কারণ জিনিসটা এত সোজাভাবে দেওয়া নাই। 12.5 মিটার পার সেকেন্ড ছিল। দেখো সবাই চেক করে 12.5 আসে কিনা। 12.5 মিটার পার সেকেন্ড তার বেগ ছিল এই জায়গায়, 12.5 আদি বেগটা, ইউ আদি বেগ। এবং এখানে সে যখন এসে থেমে যায়, থেমে গেলে শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? এস এর ভ্যালু দেওয়া, তাহলে আমরা কিন্তু এর ভ্যালুটা বের করতে পারবো এবং কত সময় লাগবে এটাও বের করতে পারবো। ঠিক আছে? তো খেয়াল করি আমরা কয়েকভাবে এটা করতে পারি। ও, অপার কল দিয়েছে, একটু দাঁড়াও। হ্যাঁ অপার, আমি হচ্ছে ক্র্যাশ কোর্সের ক্লাসে আছে আর কি 23-এর, আমি একটু শেষে কল দিই। ঠিক আছে? আচ্ছা, সো এখানে তোমার যেটা হচ্ছে ইউ এর ভ্যালু এটা, এস এর ভ্যালু এটা। সো আমরা কয়েকভাবে এটা বের করতে পারি। গতিবিদ্যার 2-3টা সমীকরণ অ্যাপ্লাই করে এটা করা যায়। তো আমরা কোনটা অ্যাপ্লাই করা যায়? একটা সোজা সমীকরণ আছে, ওটা অ্যাপ্লাই করব না, কারণ হচ্ছে গতিবিদ্যা তো পুরোপুরি নাই, হুট করে ওইটা দিব না, একটু ঘুরাই করতে হবে আপাতত। ভি ইকুয়াল টু, হ্যাঁ দেখো আমরা যেটা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এখানে টি লাগবে, এটাও করা যাবে না, তাহলে এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার ইউজ করা লাগবে এখানে। ভি স্কোয়ার ইউ স্কোয়ার টয়েস এস করলেও হবে। ভি স্কোয়ার দেখো ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টয়েস এ এস, একটু আগে যেটা অ্যাপ্লাই করলাম এটা অ্যাপ্লাই করো, তাহলে হয়ে যাবে।
শেষ বেগ কত 0, আদি বেগ এটা, এর ভ্যালু জানা নাই, এস এর ভ্যালু জানা আছে, সব জানা আছে, এর ভ্যালুটা বের হয়ে চলে আসবে। তো খেয়াল করো, ভি এর ভ্যালু 0, আদি বেগ হচ্ছে 12.5, 12.5 বসাও, -2 ইন্টু এর ভ্যালু হচ্ছে, ত্বরণ হচ্ছে বের করব, এস এর ভ্যালু কত 25 মিটার, 25 মিটার সামনে গিয়ে থামে। তাহলে এখান থেকে এর ভ্যালুটা বের হবে যে ঠিক আছে বস্তুটার ত্বরণ কত। (3.125) একটু চেক করো তো এটাই আসে কিনা, ত্বরণের ভ্যালুটা দেখো 3.125, একটু কমেন্ট আমি চেক করব, আমার কাছে এটা সলভ নাই, একটু দেখো এটাই আসে কিনা, এটাই আসতেছে তো আমার 12.5 2 আর এখানে 25, 3.125 আসতেছে। হ্যাঁ এর ভ্যালু ঠিক আছে, পারফেক্ট, এর ভ্যালু এটা আসতেছে। তাহলে তোমার প্রযুক্ত বল কার উপর, গাড়ির উপরে, কারণ গাড়ির বেগের চেঞ্জ হচ্ছে, রাইট? সো গাড়ির উপর প্রযুক্ত বল এম ইন্টু এ, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু দেখো আরোহী সমেত গাড়ির ভর দেওয়া আছে হচ্ছে 1000 কেজি, 1000 ইন্টু এ, এর ভ্যালু কত 3.125 ইন্টু 1000, 3125 নিউটন। এফ হচ্ছে 3125 নিউটন ফোর্সের ভ্যালু, ঠিক আছে? 3125 নিউটন ফোর্সের ভ্যালু, এবং কত সময় লাগছে এবার সেটা বের করব। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, যেহেতু ব্রেক হয়েছে আগের মতোই, ভি এর ভ্যালু 0, ইউ এর ভ্যালু কত 12.5, মাইনাস এ, এর ভ্যালু কত 3.125 ইন্টু টি, তাহলে টাইমের ভ্যালু এখানে বের হয়ে যাবে। টি এর ভ্যালু এখানে 0 আর এখানে হচ্ছে টি এর ভ্যালু টি, তাই না? সো আমরা কত লিখতে পারি, 12.5 ডিভাইড বাই 3.125, 4 সেকেন্ড, 4 সেকেন্ড টাইম লাগে। সো অ্যান্সারগুলো খুবই সুন্দর সুন্দর অ্যান্সার, মানে ভালো ভালো অ্যান্সার, কোনো দশমিক খুব একটা নাই দুইটা অ্যান্সারে। তাহলে 4 সেকেন্ড টাইম লাগে, এবং কি হয় 3125 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়। দ্যাটস ইট, ক্লিয়ার? হয়েছে, ওকে। সো যাদের যাদের তোলা হয় না তারা একটু স্ক্রিনশট তুলে ফেলো দ্রুত, 5 সেকেন্ডের মধ্যে আমরা নেক্সট ম্যাথে যাব। তুলছ? 1 2 3 3.5 4 4.5 5। এটা হচ্ছে অনেক আগে যখন সৃজনশীল ছিল না, তখন হচ্ছে এই টাইপের প্রশ্ন আসতো। সো এটা তোলো, 1 মিনিটের মধ্যে তোলো। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের ফর্মুলা এই চ্যাপ্টার ইউজ কেন করা যাবে না? এটা আবার কেমন কথা? এখানে কি কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে যে কোনো ফর্মুলা, জানা ফর্মুলা ইউজ করতে পারবে না? আচ্ছা, সো একটি বস্তুর উপরে দেখো প্রথম লাইনটা থেকে একটা জিনিস বের করা যাবে, কি সেটা হচ্ছে বস্তুর ভর বের করা যাবে। একটি বস্তুর উপরে 7 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হয়। সো বস্তুর উপরে প্রযুক্ত বল যদি 7 নিউটন হয়, বস্তুর ত্বরণ হবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বস্তুর ভরটা পেয়ে যাব না? বস্তুটির ভর কত, প্রথম কোশ্চেন এটা, এবং সেটা ইজিলি পেয়ে যাব। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, রাইট? এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 7, এম এর ভ্যালু আমরা জানি না, এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 7/3 কেজি, যেটা আসে সেটাই অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অ্যান্সার। দেখছো প্রথম পার্টটা কত সোজা, এম এর ভ্যালু 7/3 কেজি। আচ্ছা, বস্তুটির ভর কত বের হয়ে গেল। এবার বস্তুটির উপর 5 নিউটন মানের আরেকটি বল 7 নিউটন মানের বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কি হবে? এবার দেখো, এই ধরো হচ্ছে বস্তুটা, ঠিক আছে? এটা হচ্ছে বস্তু।
ধরো যে 7 নিউটন ফোর্সটা তোমার ছিল হচ্ছে এই বরাবর, 7 নিউটন ফোর্সটা এই বরাবর ছিল, ঠিক আছে? 7 নিউটন ফোর্সটা এই বরাবর ছিল। এই 7 নিউটনের সাথে 5 নিউটন মানের আরেকটা বল অ্যাপ্লাই করবা। এবার 5 নিউটন বলের আরেকটা বল অ্যাপ্লাই করবা, সেটা কোন দিকে? সেটা হচ্ছে এই বরাবর। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। সো এইদিকে 5 নিউটন মানের আরেকটা বল। সো এটা 7 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন। আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কিন্তু বের হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 60 নিউটন বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুর ত্বরণ কীরূপ হবে? 60 ডিগ্রি কোণে প্রয়োগ করছো। সো দেখো, যখনই একটা বস্তুর উপরে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 100টা বল থাকবে, যতই বল থাকুক, তখন এফ ইকুয়াল টু এম এ তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এফ হয় হচ্ছে টোটাল বল। এখানে দেখো, এফ ইকুয়াল টু এম এতে 7 অ্যাপ্লাই করা যাবে না, এই কেসে 5 অ্যাপ্লাই করা যাবে না। এই কেসে টোটাল বলটা এফ ইকুয়াল টু এম এতে অ্যাপ্লাই করতে হবে। টোটাল বল মানে কি? লব্ধি বল, কারণ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। সো আমাদের টোটাল নিট ফোর্সটা বের করতে হবে। সো নিট ফোর্সটা কোন দিকে হবে? নিট ফোর্সটা হবে এই দিক বরাবর, সামান্তরিক বল, সামান্তরিক সূত্র অনুযায়ী। তাহলে এটা হচ্ছে এফ নিট ধরলাম, নিট ফোর্স। তাহলে নিট ফোর্সের ভ্যালু কোনটা হবে? নিট ফোর্স হচ্ছে √7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2, 7 ইন্টু 5 ইন্টু মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, কোসাইন অফ 60। এখন যদি বলো ভাই এই সূত্র কেমনে আসছে, তারা ধরে কি করা উচিত তোমরা কমেন্টে বলো। পদ্মা সেতু থেকে ফালাই দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, পদ্মা সেতু থেকে ফালাই দেওয়া উচিত। আচ্ছা, তো দেখো 7 স্কোয়ার 5 স্কোয়ার 2, 7 ইন্টু 5 ইন্টু কস 60, √109 বা 10.44। এটা হচ্ছে নিট ফোর্সের মান। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে বস্তুর ত্বরণ কি হবে। তাহলে বস্তুর ত্বরণের ভ্যালু কত হবে? এফ নেট ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ নেট, বা এম ইন্টু এ, নেট না লেখে এম ইন্টু এ। এখানে খেয়াল করো, এখানে এফ ইকুয়াল টু এম এ সরাসরি লিখতে পারছিলাম, কারণ একটাই বল ছিল, এই জন্য এফ ইকুয়াল টু এম এতে সেই বলটাই আমরা লিখতে পারছিলাম। কিন্তু এখানে 2টা বল আছে, এই জন্য তাদের লব্ধি বলটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এফ নেট কত এবার? 10.44। এম এর ভ্যালু কত? একটু আগে পাইছো তো, 7/3। আর এটা বের হয়ে চলে আসবে। .474 আসতেছে আমার এ এর ভ্যালু। 4.474 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 4.474। ওকে, আচ্ছা। সো দেখো ত্বরণ কি হবে, এটা কিন্তু অ্যান্সার কিন্তু এখানে হয় না অ্যাকচুয়ালি পুরাটা। কারণ হচ্ছে ত্বরণের মান চাই না অ্যাকচুয়ালি, ত্বরণ কি হবে বা ত্বরণ টোটালটাই চাইছে, ত্বরণ ফুললি চাইছে। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? সো ত্বরণের মানের সাথে ডাইরেকশনও থাকে, ত্বরণের মানের সাথে ডাইরেকশনও থাকবে। সো এখানে আমাকে ডাইরেকশনটাও বলতে হবে। এখন ডাইরেকশনটা কোন দিকে হবে? দেখো, আমি যদি এই যে এই সূত্রটা লিখি, এফ নেট ইকুয়াল টু এম ইন্টু এ, অ্যাকচুয়ালি সূত্রটা কিন্তু এরকম, উপরে এটা এফ নেটের উপরে ভেক্টর চিহ্ন, এর উপরে ভেক্টর চিহ্ন। এই সূত্র দ্বারা কি মিন করে? এই সূত্র দ্বারা মিন করে যে হ্যাঁ, এফ নেটের ডাইরেকশনটা যেদিকে, এ নেট বা এর ডাইরেকশনটা একই দিকে, এটাও থাকবে এই দিক বরাবরই, এই ডাইরেকশনেই থাকবে, এর ডাইরেকশনটাও একই দিকেই হবে, ঠিক আছে? সো আমাকে এর ডাইরেকশন বের করা মানে কি? অন্য কথায় এফ নেটের ডাইরেকশনটা বের করে দেওয়া, দড়ি থেটা কোণ। এখন দুইটা ভেক্টর এর লব্ধির ডাইরেকশন কিন্তু আমরা বের করতে পারি, রাইট? ভেক্টরের লব্ধির সেই সূত্র অনুসারে। তাহলে ট্যান থেটা বেসিক্যালি এফ নেটের ডাইরেকশনই হবে ত্বরণের ডাইরেকশন, রাইট? তাহলে ট্যান থেটা ইকুয়াল টু, থেটা কোনটা কার সাথে ধরেছি? 7 এর সাথে। তো 7 থাকবে সিঙ্গেল, আর উপরে থাকবে 5 এর জিনিসপাতি, 5 সাইন 60, 60 ডিগ্রি কোণ যেহেতু পরস্পরের মধ্যে, প্লাস নিচে 5 কস 60। সো এখান থেকে থেটার ভ্যালুটা বের হয়ে চলে আসবে, থেটার ভ্যালুটা এখান থেকে বের হবে।
theta equal to tan inverse 5 sin 60 7 plus 5 cos 60. তবে এখানে আরেকবার একটু লিখতে হবে কার সাথে ধরছো, লিখতে হবে 7 নিউটন এর সাথে, কারণ থেটাটা তুমি তো 5 নিউটনের সাথেও ধরতে পারতা, তাই না? 24.5 কার সাথে? 7 নিউটনের সাথে, এতটুকু লিখে দিতে হবে। সো এখানেই দেখো তোমার হচ্ছে টোটালটার অ্যান্সার হয়ে গেছে। টোটাল যে কোয়েশ্চেনটা পুরোটার অ্যান্সার ভালো মতো হয়ে গেছে। 7 নিউটন মানের বলের সাথে আমাদের হচ্ছে 24.5 ডিগ্রি কোণে থাকবে এবং ত্বরণটা হবে হচ্ছে 4.474 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? সো যারা তুলতে পারো নাই একটু স্ক্রিনশট তোলো, খাতায় তুলে নিবা সুন্দর করে। এরপরে তুলেছ? তোলো। কয়টা বাদ কি? এইটা তোলো। শাকিল বলছো ভাই শেষ করেন, ক্ষুধা লাগছে। তো ঠিক আছে, তোমার জন্য শেষ করে দিলাম, সবার জন্যই শেষ করে দিলাম। তোমার জন্য সবাই একটা দুইটা ম্যাথ কম করুক, আমার কি, তাই না? আমারও তো সুবিধা। ওকে, সো 100 নিউটনের একটি বল 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। স্থির বস্তু মানে আদিবেগ হচ্ছে 0। যদি 5 সেকেন্ড পরে বলটি ক্রিয়া না করে তবে প্রথম হতে 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? সো এটা কিন্তু 9-10এও পড়ানো হয়, ইভেন ক্লাস 9-এর ক্লাসেও আমি নিয়েছিলাম কয়েকদিন আগে। সেম ম্যাথ ছিল, ওদের টেস্ট পেপারেও ছিল বা বিভিন্ন জায়গায় ছিল। সো দেখো এটা এইচএসসিতে এসএসসিতে দুই ক্ষেত্রেই আসে। আর এটা যদি কেউ না বুঝো বা কম পারো তাহলে কিন্তু তার আসলে পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে। 100 নিউটনের একটি বল 10 কেজি ভরের একটা বস্তু। সো এম ভরের একটা বস্তুর উপরে আদিবেগ কত? 0। এটার উপরে 100 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে? 5 সেকেন্ড পরে, তাহলে টাইম ইকুয়াল টু এখানে 0। 5 সেকেন্ড পরে সেই বলটা সরায় নেওয়া হয়েছে। ধরো 5 সেকেন্ডে বস্তুটা এখানে আসছে, 5 সেকেন্ডে বস্তুটা এখানে আসছে। ঠিক আছে? 5 সেকেন্ডে বস্তুটা এখানে আসছে। তো খেয়াল করো 5 সেকেন্ড পরে কি করছে? 5 সেকেন্ড পরে বলটা আর ক্রিয়া করে না, তাহলে 10 সেকেন্ডে। সো 10 সেকেন্ডে ধরো যে সে এখানে গেছে। খেয়াল করো এখানের জিনিসটা, খেয়াল করো 0 থেকে শুরু করে 5 সেকেন্ড পর্যন্ত তার উপর ফোর্স অ্যাপ্লাই করা আছে, এরপরে ফোর্সটা আর অ্যাপ্লাই করা নাই। তার মানে এই জায়গায় কোনো ফোর্স কিন্তু নাই, এই জায়গায় ফোর্স নাই, ফোর্স নেই। আর ফোর্স না থাকলে কি হয়? ত্বরণ থাকে না। আর ত্বরণ না থাকলে কি হয়? বস্তু সমবেগে চলে। তাহলে এই জায়গায় সমবেগে চলছে। এতটুকু পোর্শনে কি হচ্ছে? সে বস্তুটা সমবেগে চলছে। তার মানে তোমার কাজ হচ্ছে এই জায়গায় তার বেগটা বের করা। এই জায়গায় সে যে বেগ প্রাপ্ত হয়েছে
ওই বেগেই সে এখানে গেছে, সেম বেগেই গেছে, কারণ সে সমবেগে চলেছে। এই জায়গায় তার যে বেগ, এই জায়গায় তার বেগ সমান, পুরো জায়গাটা জুড়ে তার বেগ সমান, কারণ এতটুকুতে কোনো বল নাই। বল আছে কতটুকুতে? বল আছে এতটুকুতে। সো আমাকে আগে শেষ বেগটা বের করতে হবে যে এই জায়গায় কতটুকু গেছে, আর এখানে প্রথমত 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে তোমার এখানে চ্যালেঞ্জ কিন্তু কয়েকটা। এখানে প্রথমত তোমাকে বের করতে হবে S1 এতটুকু কত, পরবর্তীতে বের করতে হবে S2 এতটুকু কত, এতটুকু কত এবং এতটুকু কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আপাতত আমরা ত্বরণটা বের করি, ত্বরণটা বের করে ফেলি যে কতটুকু ত্বরণ পাচ্ছে। তাহলে এর ভ্যালু কত? এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, এফ যেহেতু এম এ তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে দেখো এফ এর ভ্যালু কত? 100 নিউটন। আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি। তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কতটুকুতে? এতটুকুতে। 5 সেকেন্ড যাব, 0 থেকে 5 সেকেন্ড যাব, ত্বরণ হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে গতিবিদ্যার একটা সমীকরণ আছে, এটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালু কত? আদিবেগ কত? স্থির বস্তু যেহেতু আদিবেগ 0, তাহলে এটা তো কাটে, 0 বসবে এখানে। হাফ এ টি স্কোয়ার, হাফ ত্বরণ হচ্ছে 10, টাইমের ভ্যালু হচ্ছে 5, হাফ ইন্টু 10 ইন্টু 5 স্কোয়ার বা 25 বাই, আচ্ছা তাহলে 0.5 10 ইন্টু 5 স্কোয়ার, 125 মিটার S1। মানে এতটুকু, এতটুকু গেছে 125 মিটারে। 125, প্রথমটার অ্যান্সার শেষ। আমাদের S2টা লাগবে, কিন্তু S2টার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ভিটা বের করা, ভিটা বের করা। ভি কিন্তু আবার খেয়াল করো, এই পোর্শন থেকে এই পোর্শনে যখন সে গেছে, এখান থেকে এখানে সে যখন গেছে, তখন এই জায়গাকার শেষ বেগটা কিন্তু ভি। আদিবেগ 0, কিন্তু এই জায়গার শেষ বেগটা যদি পাওয়া যায় ওইটাই কিন্তু এই জায়গার জন্য আবার সমবেগ, কারণ এই জায়গায় কোনো ত্বরণ নাই। সো আমরা ভিটা বের করে ফেলি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর ভ্যালু 0, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 10, টাইমের ভ্যালু হচ্ছে 5, তাহলে 50 মিটার পার সেকেন্ড। তাহলে সে এখানে স্থির ছিল, এতটুকুতে ফোর্স প্রদানের ফলে তার বেগ এই জায়গায় হয় হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এবং সে 50 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু পুরোটা যাবে, কারণ সে সমবেগে যাচ্ছে এতটুকু, যেহেতু কোনো বল নাই। ঠিক আছে, তাহলে এস টু ইকুয়াল টু কত হবে? সমবেগে থাকলে এস ইকুয়াল টু হয় হচ্ছে বেগ ইন্টু সময়, কারণ বেগ ইকুয়াল টু কত? বেগ ইকুয়াল টু সরণ বাই টাইম। এটা হচ্ছে সমবেগের ইকুয়েশন। সমবেগ মানে বেগের ভ্যালু সেম থাকলে সরণ বাই টাইম হয়। সো সরণ ইকুয়াল টু কত হবে? বেগ ইন্টু টাইম। তাহলে সরণ ইকুয়াল টু বেগ ইন্টু টাইম। বেগ কত? বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আর টাইম এখান থেকে এখানে কত? খেয়াল করে বলো তো টাইম কত? 5 সেকেন্ডে আছে সে এখানে, তার পরবর্তীতে তারপরে 5 সেকেন্ড এখানে, 10 সেকেন্ড এখানে, তাহলে এতটুকুর মধ্যে টাইম কিন্তু হচ্ছে 5 সেকেন্ড, 10 মাইনাস 5 বা 5, তাহলে এখানে হচ্ছে 250 মিটার। তাহলে S2টাও বের হয়ে গেল, S2টাও বের হয়ে গেল 250 মিটার। তাহলে প্রশ্ন কি চাইছে? প্রশ্ন চাইছে টোটাল দূরত্ব কত, এখান থেকে ওই পর্যন্ত টোটাল দূরত্ব কত। তাহলে টোটাল দূরত্ব কত? এখানে লিখলাম, হ্যাঁ, S1 প্লাস S2, এইটা প্লাস এইটা 125, এটা হচ্ছে 250, দুইটা যোগ করো, 250-র সাথে 100 যোগ দিলে 350, প্লাস 25 করলে 375। অ্যান্সার ইজ 375 মিটার। ডান, 375 মিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা এখন করাবো না, আচ্ছা এইটা করো, এটা তোলো।
ও আচ্ছা, আগেরটা রিসেস কেউ না নিয়ে থাকলে ওই জায়গায় কি করবা? স্টপ করে দিবা ক্লাস, স্টপ করে রিমাইন্ডে যে এসএস নিয়ে চলে যাবা, সামনে চলে আসবা। স্টপ করে রিমাইন্ডে যে এসএস নিয়ে সামনে চলে আসবা। আচ্ছা, কি বলা হয়েছে? 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে, মানে বলের পরিমাণ চাইছে, মানে বলের মান চাইছে, ঠিক আছে, এফ ইকুয়াল টু ভার্স, বলের মানটা চাইছে, ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে, তাহলে টাইম হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে এত হতে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে এটা ছিল আদি বেগ, এটা কিন্তু আদি বেগ ভেক্টর ভাবে দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে আদি বেগ, এত হতে বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে শেষ বেগ ভি, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ ভি, টাইম হচ্ছে এটা, ভর হচ্ছে এটা, রাইট? তাহলে ভেক্টর আকারে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমাদের ভেক্টর আকারেই কিন্তু করতে হবে, ভেক্টরের মধ্যে মান ডাইরেকশন সব আছে, সো মান ডাইরেকশন সহ করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর ইকুয়েশন, আর এটাকে তুমি ভাঙ্গাই লিখতে পারবা ভি মাইনাস ইউ বাই টি। এম কত? এম হচ্ছে 20 কেজি, 20 ইন্টু ভি কোনটা? ভি হচ্ছে এটা 8i প্লাস 3j মাইনাস 5k, 8i প্লাস 3j মাইনাস 5k, মাইনাস ইউ কোনটা? ইউ হচ্ছে এটা 4i মাইনাস 5j প্লাস 3k ডিভাইড বাই টি কোনটা? টাইম হচ্ছে 10 সেকেন্ড, 10, রাইট? তাহলে দেখো এখানে 10 আর এখানে 20 কাটাকাটি হয়ে 2 চলে আসে, 2 ইন্টু এটার ক্যালকুলেশনটা করে ফেলি, 8 থেকে 4 বাদ দিতে হবে, রাইট? তাহলে কত থাকবে? 4i, একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বাদ দিচ্ছি আর কি, সেটা তো আমরা পারি। 3 থেকে মাইনাস 5 মানে প্লাস 5 হয়ে যাবে, তাহলে প্লাস 8j, মাইনাস 5 থেকে প্লাস 3 তার মানে মাইনাস 8k, কি বললাম ঠিক আছে না? মাইনাস 5 প্লাস, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 8। তাহলে এটা এফ আসছে ভেক্টর আকারে এবং এটার অ্যান্সার কত আসে? 2 দ্বারা গুণ করে দেই, 8i প্লাস 16j মাইনাস 16k নিউটনে আসছে, রাইট? কারণ সবকিছু দেখো এসআই একক দেওয়া আছে, মিটার পার সেকেন্ড, সেকেন্ড, সবকিছু এসআই এককে দেওয়া আছে। সো খেয়াল করবা, এটা হচ্ছে ফোর্সের মান এবং ডাইরেকশন দুইটাই আছে, কিন্তু এখানে প্রশ্নে কিন্তু চাইছে কি পরিমাণ, পরিমাণ মানে কি? মান চাইছে, তাহলে এফ এর ভ্যালুটা বের করে দিতে হবে অ্যান্সারে। সুতরাং এফ ইকুয়াল টু হচ্ছে, মানে এটার ভ্যালু, একটা ভেক্টরের ভ্যালু নির্ণয় করতে আমরা পারি তো সবাই, রাইট? √ 8 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস মাইনাস 16 উপরে স্কোয়ার নিউটন। টোয়েন্টি-4, দেখো সবাই মিলে কিনা 24 নিউটন অ্যান্সার আসে, 24 নিউটন। আলাদা করে ভেক্টরের মান বের করলে না 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 হবে না, আলাদা করে মানে এখানে তুমি যদি ইউ এর ভ্যালু আগে বের করে ভি এর ভ্যালু আগে বের করে যে এখানে বসায় করো, দেখবা মিলবে না, সবসময় নাও মিলতে পারে, কারণ এখানে তুমি যখনই এখান থেকে জাস্ট ভ্যালু নিয়ে কাজ করবা তখন তুমি আসলে ডাইরেকশনটাকে ইগনোর করলা, কিন্তু আমরা কিন্তু ডাইরেকশনটাকে ইগনোর করি নাই, ফোর্স পুরোপুরি বের করে ফেলেছি, তারপরে আমরা সেটার মান বের করেছি, ঠিক আছে? ফাইনাল স্টেপে মান বের করা ঠিক, কারণ এর মধ্যে মান এবং ডাইরেকশন দুইটাই আছে, কিন্তু তুমি যদি জাস্ট এখানে ইউ এর মান বের করে করো, ভি এর মান বের করে করো, করে এখানে বসাও, তাহলে ভুল হবে, কারণ পুরাটাতেই তুমি ডাইরেকশনটাকে ইগনোর করে দিয়েছো। ওকে, এইটা তোলো। এইটা আজকে লাস্ট ম্যাথ। রিস্তিয়া ফেরদোস, দেখো ওখানে তুমি হয়তো কোনো ভুল করেছো ক্যালকুলেশন, একটু চেক করো।
এখানে একটা জিনিস দেওয়া আছে যে সমত্বরণে ধাবমান, মানে ত্বরণটা ফিক্স, ত্বরণ ফিক্স, সমত্বরণে ধাবমান 3 কেজি ভরের একটি বস্তু এম দেওয়া আছে, গতির পঞ্চম সেকেন্ডে এবং অষ্টম সেকেন্ডে যথাক্রমে এত এবং এত দূরত্ব অতিক্রম করে। খেয়াল করবা 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ড কিন্তু কথা আলাদা। 5 সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ড কথা কিন্তু আলাদা। কিরকম আলাদা একটু জাস্ট দেখতে হবে আমার। দেখো এটা গতিবিদ্যার জিনিস ছিল, কিন্তু হচ্ছে কি বলে যে তোমাদের মানে ইয়েতে নাই, গতিবিদ্যা নাই যেহেতু, সো প্যারায় পড়বে এটা নিয়ে, একটু লেখো আর কি। একটা সূত্র লাগবে তোমাদের, গতিবিদ্যার একটা এক্সট্রা সূত্র লাগবে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো যে এখানে একটা বস্তু ছিল স্টার্টিংয়ে, টাইম ইকুয়াল টু 0-তে হচ্ছে বস্তুটা এখানে, ঠিক আছে, এখানে, এবং সে সমত্বরণে চলছে, তার আদিবেগ হচ্ছে ইউ। ওকে, টাইম ইকুয়াল টু টিতে সে ধরো এখানে চলে আসছে, টাইম ইকুয়াল টু টি এখানে চলে আসছে, এবং তার বেগ হচ্ছে এখানে ভি, এবং তার সে সমত্বরণেই চলছে, একই ত্বরণেই সে চলছে। এখন যদি আমি বলি যে দেখো, চিন্তা করো যে টাইম ইকুয়াল টু 0-তে সে এখানে, টাইম ইকুয়াল টু 5-এ সে এখানে, 0-তে সে এখানে, 5-এ সে এখানে, তাহলে 4-এ সে কোথায় ছিল? 4-এ সে একটু পিছায় থাকবে, রাইট? ধরো টাইম ইকুয়াল টু 4-এ সে হচ্ছে এখানে, তাহলে এখানে টি এর ভ্যালু, এখানে 5 হলে এখানে কত হবে? 4 বলছি, তাহলে টাইমের 1 কম হবে, টি এর ভ্যালু এখানে টি এর চেয়ে 1 কম হবে। খেয়াল করো এখানে 0-তে স্টার্ট করেছে, টিতে এখানে, তাহলে টি মাইনাস 1 টাইম এসে কিন্তু এখানে। খেলাটা বুঝছো? খেলাটা হচ্ছে এরকম যে টাইম ইকুয়াল টু ধরো এখানে 0, এখানে 1 2 3 4 5, টাইমটা এখানে বলছি। প্রথম সেকেন্ড বলতে বোঝায় এতটুকু সেকেন্ড, 0 থেকে 1 সে যতটুকু যায়। দ্বিতীয় সেকেন্ড বলতে বোঝায় 1 to 2, এটা প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড। এটা সেকেন্ড সেকেন্ড, 1 to 2। এটা তৃতীয় সেকেন্ড, থার্ড সেকেন্ড। এটা ফোর্থ সেকেন্ড, আর এটা হচ্ছে ফিফথ সেকেন্ড। আমি যদি বলতাম যে এই বস্তুটা 5 সেকেন্ডে কত দূর যায়, 5 সেকেন্ডসে কত দূর যায়, সে যায় পুরাটাই। 5 সেকেন্ডে সে পুরাটাই যায়, 5 সেকেন্ডে সে পুরাটাই যায়, রাইট? 5 সেকেন্ডে সে পুরাটাই যায়। কিন্তু আমি যদি বলতাম সে পঞ্চম সেকেন্ডে কতটুকু যায়, ফিফথ সেকেন্ডে কতটুকু যায়, পঞ্চম সেকেন্ড, ফিফথ সেকেন্ড, সে যায় হচ্ছে এতটুকু, ফিফথ সেকেন্ডে সে এতটুকু যায়। তাইলে 5 সেকেন্ডে যাওয়া বলতে একটা জিনিস বোঝায়, পঞ্চম সেকেন্ডে যাওয়া বলতে আরেকটা জিনিস বোঝায়। আমরা আসলে দেখব হচ্ছে টি তম সেকেন্ডে সে কতটুকু যায়। এখানে আমরা ক্যালকুলেট করছি হলো টি তম সেকেন্ডে সে কত দূরে যায়, এতটুকু যায়। এটাকে বলা হয় এসটিএইচ, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো এইটা বের করা যায় কেমনে? এটা বের করা যায় খুবই ইজিলি। দেখো এই যে আমার এই ডাইরেকশনটা খেয়াল করো, এই পুরাটা থেকে 4 সেকেন্ডে যত দূর গেছে ততটুকু বাদ দিতে হবে। পুরাটা থেকে 4 সেকেন্ডে যতটুকু গেছে ততটুকু বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এতটুকু পেয়ে যাব। তাহলে এসটিএইচ ইকুয়াল টু হচ্ছে এসটি মাইনাস 1। 5 সেকেন্ড থেকে 4 সেকেন্ডেরটা বাদ দাও, তাহলে পঞ্চম সেকেন্ডেরটা পেয়ে যাবা। 5 সেকেন্ডেরটা থেকে 4 সেকেন্ডেরটা বাদ দাও, তাহলে পঞ্চম সেকেন্ডের এই যে দূরত্ব এটা পেয়ে যাবা। এইটার প্রতিপাদন করাবো না, ওইটার প্রতিপাদন বইয়ে দেখবা করা আছে। অ্যান্সার কি আসবে সেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে অ্যান্সারটা লাগবে। অ্যান্সারটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1, এইটা আসবে অ্যান্সার এসটিএইচ এর। এসটিএইচ এর অ্যান্সারটা আসবে এটা, ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1। তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এটা, ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1। এইবার তুমি ওই ম্যাথটাতে ব্যাক করো। কি বলা আছে? পঞ্চম সেকেন্ডে
সে কতটুকু যায় পঞ্চম সেকেন্ডে 0.18, তাহলে এস ফিফথ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1, টি এর ভ্যালু 5 ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে 0.18। পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.18, ইউ প্লাস হাফ এ টয়েস টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে এসটিএইচ যেটা সেটা হচ্ছে কত তোমার, তাহলে কত বের করতে পারছি, ইউ প্লাস হাফ এ 5 দুগুণে 10 মাইনাস 1 মানে 9 ইকুয়াল টু 0.18, বা আমি লিখতে পারি ইউ প্লাস 9/2 এ ইকুয়াল টু হচ্ছে 0.18। এটা একটা সমীকরণ দাও, এটা 1 নাম্বার সমীকরণ দাও। আরেকটা যেটা ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.3, তাহলে এস অষ্টম ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টয়েস টি, টি এর ভ্যালু এখানে 8 মাইনাস 1। তাহলে এটা কত দেওয়া, এস তোমার অষ্টম সেকেন্ডটাতে 0.3 রাইট, 0.3 মিটার। তাহলে ইউ এটা হচ্ছে একেবারে লিখে 8 দুগুণা 16 মাইনাস 1 করলে 15/2 এ ইকুয়াল টু হচ্ছে 0.3। এইটা 2 নাম্বার সমীকরণ দাও। কেন 1 এবং 2? কারণ আমাদের এখানে আননোন কয়টা, দুইটা আননোন, দুইটা আর হচ্ছে তোমার হচ্ছে কি লাগবে, কি বলের মান লাগবে, ফোর্সের ভ্যালুটা লাগবে। তাহলে ফোর্সের ভ্যালু এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এম এর ভ্যালু দেওয়া আছে না, দেওয়া আছে, এটা লাগবে। তাহলে তোমার দেখো দুইটা সমীকরণ থেকে দুইটা আননোন বের করতে পারবা না ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি, এখন ক্যালকুলেটরের মাধ্যমে তুমি বের করবা দুইটা সমীকরণ থেকে দুইটা আননোন। সো আমরা বের করি, ক্যালকুলেটরে যাব, যে কোনো ক্যালকুলেটরে এটা করা যায়, এটা 9-10 থেকে কিন্তু পোলাপন পারে ক্যালকুলেটরে সমীকরণ থেকে অ্যান্সার করা। সো আননোন দুইটা, 9/2 ছিল 0.18, 15/2 0.3। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 0 চলে আসছে, ম্যাপটার না, এর ভ্যালু হচ্ছে 0.04, এর ভ্যালু এখান থেকে আসে হচ্ছে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর ভ্যালুটা আসে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাটস ওয়াই এম ইন্টু এ, এম এর ভ্যালু কত, 3 কেজি, এর ভ্যালু 0.04, তাহলে 0.12 আসবে। দেখো সবার এটাই আসে কিনা, ফোর্সের ভ্যালু 0.12 নিউটন, 0.12 নিউটন। হ্যাঁ, পয়েন্ট 18 না, 0.12 নিউটন আসতেছে। সো এইটার একটা শর্টকাট আছে, দেখাবো? এই পুরা ম্যাথের একটা শর্টকাট আছে, দেখাবো? এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে হলো তোমার এরকম। তাহলে এক কাজ করি, এটাকে একটা কপি করি, কপি করলাম, পুরোটা মিশাই দিই। হ্যাঁ, শর্টকাট দেখাবো, মিশাই দিলাম। এখানে লিখি আর কি, শর্টকাটটা হচ্ছে এরকম, তম সেকেন্ডে যখন দেওয়া থাকবে না, তম সেকেন্ডের ম্যাথে ত্বরণটা ইজিলি এভাবে বের করা যাবে, a ইকুয়াল টু s1 মাইনাস s2 ডিভাইড বাই t1 মাইনাস t2। মানে উপরে s এর ডিফারেন্স, নিচে হচ্ছে t এর ডিফারেন্স। তম সেকেন্ডের ক্ষেত্রে এটা লেখা যায়, উপরে স্মরণের ডিফারেন্স, নিচে হচ্ছে টাইমের ডিফারেন্স, শুধু তম সেকেন্ডের ম্যাথের ক্ষেত্রে, অন্য ম্যাথে এটা করা যাবে না। স্মরণের ডিফারেন্স বলতে মনে রাখবা যে তোমার সুবিধার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস দিবা, উপরে বড়টা থেকে ছোটটা মাইনাস দিবা। দেখো এই যে 0.18 এবং 0.30, ঠিক আছে? তাহলে 0.30 হচ্ছে বড়টা, আর ছোটটা কোনটা, 0.18। 0.30 কতটুকুতে ছিল, 0.30 ছিল 8 সেকেন্ডে, 8 এখানে, আর 0.18 কত ছিল, 5-এ ছিল।
তাহলে এটা দেখো কত আসে, এর ভ্যালু সরাসরি চলে আসবে 0.04। এই যে এর যে ভ্যালুটা 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে শর্টকাট আর কি। এইটা রিটেনে ইউজ করতে পারবা না, এমসিকিউতে ইউজ করতে পারবা এবং অ্যাডমিশনে গিয়ে ইউজ করতে পারবা। এটা যদি এমসিকিউতে দেয়, দিতে পারে অনেক সময়, মাঝে মধ্যে দেয়, এমসিকিউতে দেয় কারণ সেটা একটা শর্টকাট আছে তাই। যদি এমসিকিউতে দেয় তাহলে এর ভ্যালুটা শর্টকাটে তুমি এভাবে বের করতে পারবা। বের করার পরে তুমি এফ ইকুয়াল টু এম এ বসাই দিবা, অ্যান্সার হয়ে চলে আসবে। ঠিক আছে? এই ট্রিকটা এমন না যে এই ট্রিকটা কোনো বই থেকে না বা কিছু থেকে, এগুলা যে টেক্সটগুলো আছে বিদেশি সেগুলাতেই টেক্সটেই লেখা থাকে। সো এগুলো অনেকে করে কি, অনেকে হচ্ছে নিজের ট্রিক নামে চালাই দেয়, এমন কারো পার্সোনাল ট্রিক নেই এগুলা, এটা অটো। একটু আগে যে ইকুয়েশন দেখাইছি না, এস এর যে ইকুয়েশনটা, এখান থেকেই করা যায় আসলে। এটা এস এর দুইটা ভ্যালু নিয়ে ইউ ইউ কাটাকাটি চলে যায়, একটা থেকে একটা বিয়োগ দিলেই হয়ে যায়। খেয়াল করে এটা কেমনে আসে, এই যে S8 ইউ প্লাস 8 দুগুণে 16 মাইনাস 1, তাহলে 15/2a তো, আর S5 কত আসছিল, ইউ প্লাস 9/2a। এখানে করা হয় কি, এটা মাইনাস এটা করা হচ্ছে, S8 মাইনাস S5 করা হবে, তাহলে এটা এটা কাটাকাটি যায়, 15/2a মাইনাস 9/2a, এটা চলে আসে। এখান থেকে এর ভ্যালুটা আসে অ্যাকচুয়ালি। মানে ট্রিকটা এমন না যে এটা কোনো বইয়ের প্রপার্টি, ট্রিকটাই যে এখান থেকে জাস্ট একটা প্রতিপাদন করলেই চলে আসে। বুঝছো? আচ্ছা, আর তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এটা হোমওয়ার্ক। তোলো, এটা স্ক্রিনশট তোলো 10 সেকেন্ডের মধ্যে। হোমওয়ার্ক এটা। এখানে কেমনে করতে আমি বলি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন তো আমরা করছি তাই না। এখানে এক্স ওয়াই জেড যেটা, এটা হচ্ছে এখান থেকে আর এর ভ্যালুটা বের করবা, আর ভেক্টরটা বের করবা, ভ্যালু না, আর ভেক্টর। আর ভেক্টর বের করে স্টেপ 1, হ্যাঁ। স্টেপ 2তে ভিটা বের করবা, ভি হচ্ছে ডিটি অফ আর। স্টেপ 3তে আমাদের বল লাগবে, রাইট, এটা বের করবা, এ ইকুয়াল টু হচ্ছে যে ভিটা পাইছো তার আবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন যাবে আর কি। লাস্টে এফ ইকুয়াল টু এম ইনটু এ নির্ণয় করতে বলেছে, সো মান সহ ডাইরেকশন সহই নির্ণয় হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, টেস্ট পেপার সলভ করতে যদি ঝামেলা হয়, একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে টেস্ট পেপার যে সলভটা ওইটা দেখে নিতে হয়। মানে সলভটা দেখে চিন্তা করতে হয় যে হ্যাঁ, তোমার যেখানে জ্ঞানটা ছিল তুমি টেস্ট পেপার সলভে কি সেভাবে অ্যাপ্লাই করেছে। যদি সেভাবে অ্যাপ্লাই করে তাহলে বুঝতে হবে যে তোমার জ্ঞানটা অ্যাপ্লাই করতে প্রবলেম হচ্ছে, সো তোমাকে বারবার ওগুলো প্র্যাকটিস করতে হবে। আর টেস্ট পেপার সলভ দেখে যদি মনে হয় যে অন্যরকম কিছু থাকার কথা না, যদি কোথাও আটকে যাও, সলভটা দেখে বোঝার চেষ্টা করবা তুমি যেটা জানো বা যে প্রসিডিউর জানো ওই প্রসিডিউরের সাথে এটার কি সমস্যা, বা একই প্রসিডিউর কিনা তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারতেছিলে না। বুঝছো? সামিউল করিম শামীম। ওকে, কারণ টেস্ট পেপার যদি সলভ করাইতে চাই ক্লাসে, অনেকগুলা করাইতে হবে, অনেক, মানে সব যদি বসে বসে সলভ করাতেই যাও তাহলে তোমার পড়াও শেষ হবে না 2 বছরে। ঠিক আছে, মানে পড়াই শেষ হবে না, টেস্ট পেপার সলভ করতেই 2 বছর লাগবে। সো টেস্ট পেপার সলভ পোলাপানে একা একাই পারে, অ্যাকচুয়ালি বেসিক্যালি একা একাই করতে হয়। ওকে, ঠিক আছে। ক্যালকুলেশনে ইকুয়েশন সলভ করাটা দেখাই দিয়েন। এই ক্যালকুলেশন ইকুয়েশন সলভ করাটা ইয়েতে সার্চ দিবা, ইউটিউবে অনেক চ্যানেলে আছে, ওগুলা ক্লাসে দেখানো শুধু টাইম লস।